আমার দুটো জিনিস কলকাতার খাবার সম্বন্ধে মনে হয়। এক, কলকাতার বেশিরভাগ জায়গা ভালো খাবার বানানো ভুলে গেছে, জাস্ট ভুলে গেছে। এবার ক্রিয়েটার হিসাবেও তো তুমি একটা এভলিউশন দেখেছো, যেটা খুব ছোট্ট টাইমে অনেকটা হিউজ ইভলিউশন। হ্যাঁ, এইটা তুমি কিভাবে দেখেছো? তোমার চোখ দিয়ে আমি একটু দেখতে চাই। আমাদের সবার ধারণায় শাহেনশাহর ডায়লগ হচ্ছে রিশতে মে হাম তুমারে বাপ লাগতে হয়। অ্যাকচুয়াল সিনেমার ডায়লগটা হচ্ছে কেহনে কো হাম তুমারে বাপ লাগতে হয়। এবং এই পুরো ইকোনমিটা কিভাবে চলে তোমার চোখে? মানে যেখানে একটা খবরের কাগজের আয়ু আজকের দিনে 3-4 মিনিট, কিন্তু এখানে এই ইনভেস্টমেন্টে সারা জীবন ওই কিওয়ার্ডে তার বস্তুটা কোথাও একটা থেকে যাবে। এই ইকোসিস্টেমটা ছাড়া কি সে বেঁচে থাকতে পারে? ওই ইংলিশে বলে না যে ইউ শুড নেভার পুট অল এগস ইন ওয়ান বাস্কেট। কলকাতা বিরিয়ানি নিয়ে এত অবসেসড কেন বলো? 90 টাকায় খানিকটা ভাত, খানিকটা মাংস, খানিকটা আলু, খেতে ভালো, পাপবোধ আছে, এমন আর কোন খাবার আছে? কিন্তু এই যে ক্রিঞ্জ ফেস্টটা চলে হ্যাঁ। ফুড ব্লগিং এর নামে, হ্যাঁ। এটা তুমি কিভাবে দেখো? তুমি দেখছো কেন ভাই? ফুড রিলেটেড ভিডিওস এর ভবিষ্যৎ নিয়ে তোমার কি মনে হয় যে কোন দিকে যেতে চলেছে ব্যাপারটা? বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে খাবার দেখা, কোনো একদিন এটা থাকবে না। ডিপেন্ড করছে তুমি না থাকাটাকে রাজেশ খান্নার মতো নাও না অমিতাভ বচ্চনের মতো নাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে আছেন ফুডকা ইন্দ্রজিৎ লাহিড়ী। ফুড নিয়ে কথা তো অনেক হয়েছে, অনেক জায়গায় হয়, অনেক সময়ই হয়, ফুড নিয়ে অনেক ভিডিও দেখা যায়। বাট পয়েন্টটা হলো যে এই যে বিরিয়ানি ব্যাপারটা, এই বিরিয়ানি ছাড়া আমাদের যে মানে চোখের সুখ হয় না, জিভের সুখ হয় না, কিছুই নাকি হয় না। তো এই অবসেশনটার একটা কোনো কারণ তো আছে। এই যে ফুড নিয়ে এত কিছু চলছে, ফুড ব্লগিং নিয়ে কি চলছে দ্যাট ইজ ডিফারেন্ট, বাট তার বাইরে ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে অনেক রকমের কথাবার্তা অনেক জায়গায় হয়েছে। বাট ফাইনালি যখন আমরা এপিসোডটা শেষ করলাম আজকে, আমাদের কিন্তু মনে হলো এই ধরনের কনভারসেশন বা এই কনভারসেশনটা এই মুহূর্তে ইন্টারনেটে নেই কিন্তু অন ফুড ব্লগিং, অন ওভারঅল ফুড, বা এই মুহূর্তে বাঙালির অবসেশন অ্যাবাউট ক্রিঞ্জ কন্টেন্ট, এই মুহূর্তে বাঙালির অবসেশন অ্যাবাউট ঝরে ঝরে পড়ছে বা বিরিয়ানি। ফাইনালি আজকে এমন একটা কনভারসেশন হয়েছে, সেটার একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ আমার মনে হয় উই কুড ক্রিয়েট। এবং ইন্দ্রজিৎ লাহিড়ীর খুবই একটা প্রপার পার্সপেক্টিভ পেয়েছি, সে কীভাবে ভাবছে এবং তার জার্নি সম্পর্কেও যতটা জেনেছি। ওভারঅল আমাদের টিম আজকে প্রচণ্ড এনজয় করেছে এবং তাদের বক্তব্য হলো, তারা বলছে যে উই কুড রিলেট। সো এরকম এপিসোড হলে জেনারেলি আপনাদের খুবই ভালো লাগে বলেই আমি বিশ্বাস করি। আজকের এপিসোডটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করছেন না, 74 বা 75% মানুষ বোধহয় সাবস্ক্রাইব করছেন না, কেন করুন না, একটাই তো বাটন। সো আজকের এপিসোডে আমাদের সঙ্গে আছেন ফুডকা ইন্দ্রজিৎ লাহিড়ী। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ যে ইউটিউব ক্রিয়েটার বলা তাকে যাবে না, কারণ সে শুধু ইউটিউব ক্রিয়েটার বললে তাকে বলা ঠিক হবে না। তাকে ফুডকা বলে তো সবাই চেনে। তার নাম ইন্দ্রজিৎ লাহিড়ী। এবং এই পার্টিকুলার জনারে, মানে ইউটিউবে যারা কাজ করে বা ডিজিটাল মিডিয়ার সঙ্গে যাদের কানেকশন আছে, এরকম মানুষ অনেকজনের সঙ্গেই আমি কথা বলেছি। বাট আই অ্যাম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস কনভারসেশন। থ্যাংক ইউ। কারণ আমার মনে হয়েছে যে তুমি একটা অন্য একটা জায়গা থেকে বোধহয় এই ক্রিয়েটার ইকোনমিটা বা এই ক্রিয়েটার ব্যাপারটাকে দেখতে পারো, যেটা তোমার কাজ দেখে, তোমার এই এতদিনের প্রোগ্রেস দেখে মনে হচ্ছে। সো ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। কেমন আছো বলো? দারুণ, চমৎকার। বছর শেষ হতে চলেছে, শীত হালকা হালকা এসে গেছে, চমৎকার আছি। চমৎকার আছো। আমরা আমাদের দেখা হয়নি ঠিকই, কিন্তু অবশ্যই আমরা একে অপরের ব্যাপারে জানি। তুমি এতদিন ধরে কাজ করছো, আমি তো তোমার অনেক পরে কাজ শুরু করেছি ডিজিটাল মিডিয়ায়। তুমি শুরুটা একদম এমন একটা প্রশ্ন দিয়ে করি, সেটা হলো যখন আমি শুরু করেছি তার খুব আশেপাশে তুমি একটা পডকাস্ট চ্যানেল তোমার চ্যানেলে পডকাস্ট শুরু করেছো। একদম। সেই পডকাস্টটা প্রথমে দেখলাম রেগুলার আসছিল, তারপর দেখলাম একটু ইরেগুলার হলো,
তারপর দেখলাম বন্ধ হয়ে গেল, এটা কেন? এটা দিয়েই শুরু করি কথাটা। হ্যাঁ, পডকাস্ট চ্যানেলটা যখন শুরু করেছিলাম আমি একটা সময় না দুটো চ্যানেল খুব দেখতাম। একটা হচ্ছে আনফিল্টার্ড বাই সন্দেশ, হ্যাঁ, আর একখানা হচ্ছে বিয়ার বাইসেপস, মানে রণবীর আলাহাবাদিয়া টিপিক্যালি। সেখানে দেখতাম একজন বসে প্রচুর বোকা বোকা কিন্তু স্ক্রিপ্টেড প্রশ্ন আরেকজনকে জিজ্ঞেস করছে, যে ডোমেন এক্সপার্ট, তার থেকে কিছু না কিছু শিখছে। দুজন দুরকম ভাবে করছে, সন্দেশ অনেকটা ক্যাজুয়ালি, রণবীর আলাহাবাদিয়া অনেকটা প্রফেশনালি। বাংলায় তখনও 2-3 জন সেই জিনিসটা শুরু করেছিল, তার মধ্যে একটা ডেফিনেটলি তোমার চ্যানেলটা। ভাবলাম ঠিক আছে, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস। আমি সবসময় এই জিনিসটাকে দেখেছি অ্যাজ আ বিজনেস অপরচুনিটি, অ্যাজ আ বিজনেস গ্যাপ। শুরু করলাম। সমস্যাটা হলো বছরখানেক পরে দেখলাম লোকে সেখানে এসে জিজ্ঞেস করছে আমার অন্য চ্যানেলটি ফুটকায় কবে ভিডিও আসবে। এবং সেটা যেদিন দেখলাম তখন বুঝলাম যে ঠিক আছে, জীবনে সব যুদ্ধ জেতা যায় না। লোকের ধারণা আমি খাবার নিয়ে আছি অ্যান্ড লেট ইট বি, সেটাকে ভাঙার কোনো দরকার নেই। ফলে আর উৎসাহ কমতে লাগলো, আমার নিজের অন্য প্রফেশনাল কিছু কাজ আছে, ব্যান্ডউইথের বাইরে যেতে লাগলো। তো যে যুদ্ধটা জেতা হয়তো যাবে না বা যেটা ডিফিকাল্ট, সেটাকে ছেড়ে দিলাম, সম্মানের সঙ্গে প্রত্যাবর্তন যাকে বলে। তুমি তো যখন করছিলে তখন তুমি তো বেশ মানে বেশ কয়েকটা ভিডিও পপুলারও হচ্ছিল, রিলস পপুলার হচ্ছিল। আমি তো ভাবলাম বাহ, এটা তো একটা আরেকটা। দেখো, আমার তো সবসময় মনে হয় একটা যে কোনো একটা নিশ, তত ভালো। যে কোনো একটা নিশে যত বেশি লোক থাকবে তত বেশি অডিয়েন্স বাড়বে। একদম। তো আমার তখন মনে হয়েছিল বা ভালো একটা হচ্ছে, হঠাৎ দেখলাম বন্ধ হয়ে গেলো। আমি তখন তো তোমার সঙ্গে আলাপ ছিল না, নাহলে তোমার জিজ্ঞেস করতাম বন্ধ করলে কেন। আমি বরঞ্চ বলতাম যে যা বলুক তুমি করার চেষ্টা করো। কারণ একটা হচ্ছে তো লোকে ওটাকে ভাবছিল যে ফুডকা এই লোকটা খেয়ে বেড়াচ্ছিল, হঠাৎ কথা বলছিল, এটা হচ্ছে এক। দুই, খানিকটা আমার ব্যান্ডউইথেরও বাইরে চলে যাচ্ছে, আমার যে অন্য প্রফেশনাল কমিটমেন্ট সেটার বাইরে চলে যাচ্ছিল। ওটাই বোধহয় আরো বেশি মানে দুটো মিলিয়ে হ্যাঁ, বুঝেছি। কোনটা কতটা বলা মুশকিল। তুমি তোমার সম্পর্কে, তুমি তো বেশ কিছু পডকাস্টে গেছো, তোমার বেশ কিছু ইন্টারভিউ পডকাস্টও আছে, তো অনেকগুলো জিনিস তো জানা, যেমন ফুটকা কি করে শুরু হয়েছিল বা ফুটকাতে তুমি কিরম ভাবে কি করে, এগুলো সব জানা কথা, সবাই জানি। হ্যাঁ, কিন্তু আমি জানতে চাইবো যে এই যে আজকে ফুটকা হিসেবে তোমাকে সবাই চেনে, এই ফুটকার ছোটবেলাটা কিরম ছিল এবং ছোটবেলায় সে কি কি করতো? আমি ছোটবেলায় থাকতাম, মানে জন্মেছি বা বড় হয়েছি ভবানীপুরে। ওখানে মিত্র ইনস্টিটিউশনে পড়তাম, হরিশ পার্কের পাশে, যেটা নর্মাল সাধারণ বাংলা মিডিয়াম স্কুল যা হয়, এবং তার একটা নর্মাল মধ্যবিত্ত ঘরের ছেলে যা যা করে আমি তাই করেছি। তখন একটা এনসিসি বলে, স্কাউট বলে ব্যাপার ছিল, সেখানে যেতাম। এখন আমি জানিও না সেটা এক্সিস্ট করে কিনা পৃথিবীতে। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমিও জানি না, শুনি না আর কি। আমার বাবা স্কাউটের বেশ সেটা বড় ব্যাপার ছিল। তো ওইটা করতাম, স্কুলে পড়াশোনা করতাম। যেহেতু ছোটোবেলার থেকেই মোটা, খুব যে ভয়ঙ্কর ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আমি করেছি তা নয়, পড়াশুনো ঠিকঠাকই ছিল। তারপরে কলেজের পরে ছোটবেলায় তোমার খাবারের সঙ্গে কোনো আলাদা কানেকশন ছিল নাকি? আমি বরাবর ভালোবাসি, নাকি জেনারেল বাঙালি যেরকম খেতে ভালোবাসে, জেনারেল বাঙালি খেতে ভালোবাসে তাই। আর একটা কারণ, তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের ছোটোবেলা যে সময়টা, তখন না এত বাইরে খাওয়ার চল ছিল। মানে মাসে একবার যে বাড়িতে বাইরে যাওয়া হতো, দ্যাট ওয়াজ আ সেলিব্রেশন। সবাই সেজে গুজে রেডি ফেডি হয়ে বেশ খেতে যেত, ওইরকম একটা ভয়ঙ্কর কিছু হচ্ছে টাইপস ব্যাপার ছিল। এখন তো পারলে বোধহয় আমরা রোজই বাইরের থেকে খাবার আনি। রাইট, সেটা একেবারেই ছিল না, তখন ছিল না সেটা। ফলে খেতে তো আমি ভালোবাসতাম, এটা নিয়ে কোনো। আর আমার বাবা আমাকে নিয়ে প্রচুর বাইরে খেতে যেত, এটাও ঘটনা। সেই উৎসাহটা হয়তো ভবিষ্যতে কলেজের পরে আর একটু সিরিয়াস হয়ে যায়, যখন হোটেল ম্যানেজমেন্টে ঢুকি। হোটেল ম্যানেজমেন্টে কেন যাও, বা তোমার ছোটবেলা থেকে কোনো এরকম ইচ্ছা ছিল যে এইটা করব বা এরকম কিছু একটা করবো? কিছু ছিল না। ছোটোবেলায় প্রথমে ইচ্ছে ছিল সুপারম্যান হব, উড়ে উড়ে বেরাবো। তারপরে ভাবলাম যে প্রফেসর হব। কেন প্রফেসর হবো ঠিক জানি না, মানে পড়াশোনা মোটামুটি আমার ঠিকঠাকই রেজাল্ট ছিল, আর কথা বলতে বা গল্প বলতে পারতাম, তাই জন্য ধারণা ছিল প্রফেসর হব। অনেস্টলি ইকোনমিক্স অনার্সের পরে যে আমি কেন হোটেল ম্যানেজমেন্টে ঢুকলাম সেটা আমি এখন ভুলে গেছি, 20-25 বছর পরে। হতে পারে তখন ওটা খুব গ্ল্যামারাস লাইন ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা এখন যেটা মনে হয় খুব লজিক্যালি। আর তখন ওটা না খুব ট্রেন্ডেও ছিল, খুব ট্রেন্ডে ছিল। তখন কিছু ভুলভাল বিবিএ এমবিএ ইনস্টিটিউট বাজারে গজাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এবং হোটেল ম্যানেজমেন্ট তখন খুব ট্রেন্ডিং ব্যাপার। তো আমি ওই সরকারি কলেজটিতেই চান্স পাই, ভুবনেশ্বরে, IHM ভুবনেশ্বর। ভুবনেশ্বর। এবার ভুবনেশ্বরে গিয়ে যা হয়,
হস্টেলে থেকে সবার যা হয়, আমিও জীবনের সেরা 3 বছর ওখানেই কাটালাম, এবং সামহাও আমার রেজাল্ট ভালো ছিল। যে বছর আমরা পাস আউট করি সে বছর ওই 9/11-এর ঘটনাটা ঘটে, ফলে ন্যাচারালি ক্যাম্পাসিং হয়নি। ইউএসের এফেক্ট ভারতবর্ষের ট্যুরিজমে এসে পড়েছিল। স্টিল আমি একটা চাকরি পেয়ে গেছিলাম কলকাতার একটি বড় 5 তারা হোটেলে। আমি শেফ ছিলাম। ঢুকে বুঝলাম দুটো জিনিস হবে। এক, আমি শেফ ভেবে গেছিলাম যে খুব সুন্দর সিনেমার মতো রান্না করবে, কড়াই টড়াই নিয়ে সঞ্জীব কাপুরের মতো বক্তৃতা দেবে সেজে গুজে, সুন্দর করে প্লেটিং করবে, সুন্দর করে এরকম করে করে পাতা ফাতা বসাবে। এসব হচ্ছে না। প্রথম দিনেই বললো যাও 50 কিলো পেঁয়াজ কেটে আনো, তারপর দিন বললো 10 কিলো রসুন কেটে আনো। এইসব হচ্ছে। 7-8 মাস পরে বুঝলাম আমি একটি ভয়ঙ্কর বাজে শেফে পরিণত হব। ছেড়ে দিলাম। ছেড়ে আমি বরাবর আমি কথা ভালো বলতে পারতাম তখন। তারপরে সেলসের কাজে ঢুকি এবং সেখান থেকে চাকরি ছেড়ে ব্যবসা। মনে হচ্ছিল যে সেলসটা তুমি করতে পারবে সেই সময়? না, যে কিছু পারে না সে সেলস পারে। যার জীবনে কোনো ক্ষমতা নেই সে কোনো না কোনো একটা সেলসের চাকরিতে ঢুকে যায়, এবং আমিও ঠিক সেই দলেই পড়েছিলাম। অনেস্টলি আমি যে খুব ভেবে প্ল্যান করে জীবনে কিছু করেছি তা না, মানে যেটা হয়েছে সেটা নিয়ে আই ট্রাই টু লার্ন। বেশ। আর তারপর তুমি চাকরি করার পরে ছেড়ে দিয়ে? চাকরি করার পরে 2012-এ চাকরি ছেড়ে একটি কোম্পানি ফর্ম করি। আমার এমপ্লয়ার ছিল হিউলেট প্যাকার্ড। এক্সেলেন্ট কোম্পানি। জীবনে যা কিছু শিখেছি তার অনেকটাই ওই কোম্পানি থেকে। এইচপি ওয়াজ মাই ফার্স্ট ক্লায়েন্ট যখন আমি নিজের ব্যবসা শুরু করি। সে আইটি কোম্পানিটি এখনও আছে। এইচপি ওয়াজ মাই ফার্স্ট ক্লায়েন্ট, এবং তারপরে অনেক বছর চলে। তারপরে তুমি আইটি কোম্পানি করো? আমরা হার্ডওয়্যার সেলস, হার্ডওয়্যার রোল আউট, এইটার কাজ করি। কোনো সফটওয়্যারের ব্যাপার না। বেশ। এগেন ওই ব্যাচার ব্যাপার, ব্যাচা এবং পিপল ম্যানেজমেন্ট। তারপরে ফুডকা শুরু হলো তার 5 বছর পরে, 2017। সেটা কি করে শুরু হলো তো আমরা জানি মোটামুটি। সেটা তো হলো এই মীরের মাথায় এলো আমায় রাখলো, ওই যে গল্পটা আছে ওটা তো ঠিক আছে। এবার আমাকে বলো যে এই যে মানে থ্রু আউট দিস টাইম তুমি তার মানে তুমি ওই সময়টা দিয়ে বড় হচ্ছে যে সময় পৃথিবীর পরিবর্তন হচ্ছে ধীরে 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 ধীরে। হ্যাঁ, মানে আমরা ওই ঢাকনাওয়ালা টিভির থেকে এখন একটা মোবাইলে সব এসে গেছে, আমরা এই ট্রানজিশনটা দেখেছি। এই ট্রানজিশনটা দেখেছো। তা সেই ট্রানজিশনটা দেখতে দেখতে তোমার কি কখনো কোথাও মনে হচ্ছিল যে ডিজিটাল উইল বি ভেরি ইম্পর্টেন্ট, একটা পয়েন্টে ডিজিটালি সব থাকবে? ডিজিটাল উইল বি দ্য অনলি থিং। হ্যাঁ, তার বাইরে কিছু থাকবে না। আমি না প্রচুর সিনেমা দেখি, এবং আমার খুব বদভ্যাস হচ্ছে আমার ছেলেকে প্রচুর সিনেমা দেখাই। মানে ওর আর আমার পাস টাইম হচ্ছে পড়াশোনা শেষ হওয়ার পরে রাত 10টা থেকে 11টা আমরা বসে একটা সিনেমা ইনস্টলমেন্টে দেখতে থাকি। ওয়াল ই বলে একটা পিক্সারের সিনেমা ছিল, খুব অদ্ভুত সিনেমা। দুটো রোবটের প্রেম কাহিনী এবং এমন একটা সময়ের গল্প ভবিষ্যতে যেখানে মানুষ হাঁটতে ভুলে গেছে, তার মাইন্ড রিড করে কেউ একটা কিছু করছে। আমার বিশ্বাস এই পৃথিবীটা 20 বছরের মধ্যে এসে যাবে, 20 থেকে 30 বছরের মধ্যে। কাজ করা উইল বি অ্যান অপশন। তো আমার নিজের বিশ্বাস ডিজিটাল পুরো জিনিসটা নিয়ে নেবে। টার্মিনেটর আসবে কিনা সেটা বলার অবস্থায় এখন নেই, মানে স্কাইনেট আসবে কিনা, কিন্তু এই ওয়ার্ল্ডের ব্যাপারটা তো এসে যাবে, এটা কনফার্মড। এবং যেভাবে এআই যতটা ইভলভ করছে, সেটা তো আরেকটা অন্যই পৃথিবী, সেটাতে আমরা ভাবতে ভুলে যাচ্ছি। হ্যাঁ, গ্র্যাজুয়ালি আমরা সবকিছুই ওখানে টাইপ করছি, কোনো না কোনো টুলসে টাইপ করছি। এবং সেটা তো হওয়ারই ছিল, মানে এটার জন্যই তো করা এলএলএমটা হওয়ারই ছিল। হ্যাঁ, যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের আইডিয়াটা এটাই ছিল যে কোনো টাস্কে তোমাকে ভাবনা ভুলিয়ে দিয়ে, এবার তাতে কি হবে, কন্ট্রোলটা পুরোটা ওদের কাছে, কন্ট্রোলটা পুরোটা মুষ্টিমেয় কিছু লোকের হাতেই চলে আসবে। তারা যেভাবে নাচাবে আমরা সেভাবে নাচবো। একদম। মানে একটা সময় তুমি খেয়াল করে দেখবে অর্কুট বলে একটা বস্তু ছিল, স্ক্র্যাপ লিখতাম আমরা। তখন আমরা স্ক্র্যাপ লিখতাম নিজের জন্য। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকে হিসেব করে লেগে কটা লাইক পড়বে, কি হুক পয়েন্ট দিলে হবে সেইভাবে। এই চেঞ্জটা তো আমরা নিজের চোখে দেখেছি। তুমি এই ডিজিটাল ক্রিয়েটার হয়ে গেলে তো তুমি একটা পয়েন্টে তো ক্রিয়েটার হিসেবেই নিজে কাজ শুরু করলে। এবার ক্রিয়েটার হিসাবেও তো তুমি একটা এভলিউশন দেখেছো থ্রু দিস টাইম, এবং সেটা খুব ছোট্ট টাইমে অনেকটা হিউজ ইভলিউশন। হ্যাঁ, হিউজ ইভলিউশন। এইটা তুমি কিভাবে দেখেছো একটু তোমার চোখ দিয়ে আমি একটু দেখতে চাই। দেখো, আমি প্রথম যেটাকে সোশ্যাল মিডিয়া পার্সে বলা হয় সেটাকে আমি দেখি, আমি একটি ওয়ার্ডপ্রেসে ব্লগ লিখতাম, এখনও লিখি। ওয়ান ওয়ে কমিউনিকেশন, কিছু একটা আর্টিকেল থাকবে, সেটা গুগলের এসইওয়ে আসবে, সেটা লোকজন পড়বে। তারপরে যখন ফুডকা এলো দেখলাম ইটস আ বোথ ওয়ে কমিউনিকেশন। আমরা কিছু একটা বলছি এবং কিছু লোক সেখানে রেসপন্স করছে। আমি যদি অ্যানালিটিক্সে যাই তখন অ্যাভারেজ ভিউইং টাইম ছিল 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট।
যে মুহূর্তে তারপরে জিনিসটা শর্ট ফরম্যাটে চলে এলো, তখন দুটো চেঞ্জ হলো। একটা হচ্ছে মানুষের অ্যাটেনশন স্প্যান কমলো, এবং তার একটা বড় কারণ হচ্ছে কোভিড, যেটা পৃথিবীকে অলমোস্ট পাল্টে দিয়েছে। মানে একটা ওই ম্যান্ডেলা এফেক্ট বলে অদ্ভুত গল্প চলে বাজারে, যে আমরা একটা ইলিউশনে বসবাস করছি বা অন্য কোনো রিলমে থাকছি। মানে আমি জানি না, সেটা তুমি নিশ্চয়ই জানবে। আমাদের সবার ধারণা শাহেনশাহর ডায়লগ হচ্ছে রিশতে মে হাম তুমারে বাপ লাগতে হ্যাঁ। অ্যাকচুয়াল সিনেমার ডায়লগটা হচ্ছে কেহনে কো হাম তুমারে বাপ লাগতে হ্যাঁ। দ্যাট ইজ কল্ড অ্যাজ এ ম্যান্ডেলা এফেক্ট। তো আমার হতে পারে সেরকম একটা কিছু, যা হোক, যেটা আলটিমেটলি দাঁড়ালো, এখন মানুষের অ্যাটেনশন স্প্যান 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এসে গেছে। ইদার সামবাডি ইজ ইন অর সামবাডি ইজ আউট, এর মাঝখানে কিছু নেই। এটা হচ্ছে ক্রিয়েটার রিভলিউশন। 2, তখন মানে ক্রিয়েটার ইকোনমি হ্যাজ অলওয়েজ বিন কোনো একটা প্ল্যাটফর্ম ইজ লাইক আ ভাড়া বাড়ি, বাড়ির মালিক আমাদেরকে থাকতে দিয়েছে সেখানে। কোনো একটা সময় সেই প্ল্যাটফর্ম আমাদেরকে ভালো টাকা পয়সা দিত, তুমিও দেখেছো এটা। এখন কিন্তু টাকা পয়সা যা দাঁড়িয়েছে সেটা বললে লোকে বিশ্বাস করবে না, ঠিক বলবে মিথ্যে বলছে। একদম। কিন্তু হোয়াট এভার, মানে দিস ইজ হোয়াট ইট ইজ। সমস্যাটা হচ্ছে কোনো একটা সময় আমার বিশ্বাস এই টাকা পয়সাটা বন্ধ হয়ে যাবে। অ্যাডসেন্স রেভিনিউ যেটা, ফলে যারা এটাকে ফুল টাইম প্রফেশন হিসাবে প্রি কোভিড বা পোস্ট কোভিডও শুরু করেছিল, তখন তুমি খেয়াল করে দেখো, ওটা বুম এসেছিল। মানে ঘরে ঘরে লোকজন ক্রিয়েটার, রাইট, পারসে ফুড ব্লগার, আই শুড ইউজ দ্যাট এক্স্যাক্ট টার্ম, যেটা এখন অলমোস্ট একটা গালাগালির পর্যায়ে চলে গেছে। সেটা তখন কিন্তু ছিল না। এখন যে সে একটা মোবাইল নিয়ে যাচ্ছে, কোনো একটা দোকানে যাচ্ছে, তার কিছু ভুলভাল বকা শুনছে, বা এই দোকানের সঙ্গে ওই দোকানের ঝগড়া লাগাচ্ছে। কেন করছে? কারণ লোকে দেখছে। দুটো হয়, এরা করছে বলে লোকে দেখছে, 2 লোকে দেখছে বলে এরা করছে। রাইট, এটা একটা ভিশিয়াস সার্কেল। এটা ভিশিয়াস সার্কেল, মানে মিলিয়ন্স অফ ভিউটা তো এমনি এমনি আসে না। রাইট, এটা হার্ড ফ্যাক্ট, এটাকে দুঃখ পেয়ে বা রাগ করে লাভ নেই। আমার বিশ্বাস পোস্ট কোভিড মানুষ সোশ্যাল মিডিয়ায় যায় অনেকাংশে, সব ক্ষেত্রে বলবো না, অনেকাংশে গালাগাল দেবার জন্য যাচ্ছে। কোনো একটা ক্ষেত্রে গালাগাল দিচ্ছে, চলে আসছে। খুব উদাহরণ দিয়ে বলছি, আমার শেষ ভিডিওটা ফুটকায় বেরিয়েছিল, আমি জানি এটা যখন রিলিজ হচ্ছে তার কিছুদিন আগেই হবে। একটা জায়গায় কলকাতায় মাটন নিহারি পাওয়া যায়। মাটন নিহারি কোনো নিষিদ্ধ মাংস নয়, সোকল নিষিদ্ধ মাংস, মটন নিহারি। হ্যাঁ, কমেন্ট সেকশনে প্রচুর লোকজন ঝগড়া করে গেল, এবং এখনও শ্যুটের সময় অবধি যাচ্ছে, মাংসটা হালাল ছিল না ঝটকা ছিল। হ্যাঁ, মানে রিয়েলি ঝগড়া করছে লোক এই নিয়ে। একজন লিখলো, এটা তো হালাল, আপনি কেন গেলেন ঝটকা নিহারি বলুন। তার নিচে 4 জন তাকে গালাগাল দিল, তার নিচে 2 জন আবার তাদেরকে গালাগাল দিল। এইভাবে চলে যাচ্ছে, একটা রীতিমতো থ্রেড চলছে। তার মানে দুটো অপশান, এক, তারা জীবনের ফ্রাস্ট্রেশনটা মেটাতে আসছে, এখানে ফুটকা বা নিহারি এটা গৌণ হয়ে গেল। কোনো অন্য মাংস হলেও একটা কথা ছিল, মাটন হালাল না ঝটকা। তো আমি এইভাবে চেঞ্জটা দেখছি, এবং সত্যি কথা যদি বলো, আমি জানি না 1 বছর পরে আমি কি দেখবো। এটা খুব সত্যি কথা। তাহলে একজন ক্রিয়েটার, ধরো বাংলায় যদি সে ক্রিয়েটার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চায়, তাহলে সে কি করবে? তাহলে কি এই মুহূর্তে তার ক্রিয়েটার হিসেবে কাজ করা উচিত না? উচিত, ফুল টাইম এক্ষুনি এতে না যাওয়াই ভালো। তুমিও জানো, আমিও জানি অ্যাডসেন্স রেভিনিউ কী হয়। 1, 2, যে কোনো, আমি যদি এটাকে এবার পিওর বিজনেস সেন্সে দেখি, যেহেতু আমার কোরটা হচ্ছে আমার ব্যবসা আছে, আইটির ব্যবসা বলো, একটা F&B আউটলেট বলো, যাই বলো, কোর হচ্ছে ব্যবসা। সেখানে বেসিক প্রশ্ন, আমি কেন করছি, কিভাবে করছি, এই দুটো যদি ক্লিয়ার না হয়, তার নামা উচিত না। কেন করছি, কেনটা হতে পারে ফ্রিতে খাওয়ার জন্য করছি। আমি ফুড ব্লগিংয়ের পার্সপেক্টিভেই বলছি, অন্য জনারায় যাচ্ছি না। ট্রাভেল ব্লগিং ইজ ভেরি এক্সপেন্সিভ, সবার পক্ষে সম্ভব না। পডকাস্টার, বেশিরভাগ পডকাস্টার কিছু ছাড়া, ধরো তুমি বা কিছু ছাড়া, তারা কি বলছে কেন বলছে জানে না। চ্যাটজিপিটিতে লোকটার নাম দিয়ে বলে, চ্যাটজিপিটি 20টা প্রশ্ন বানিয়ে দেয়, সেটা দিয়েই বলে, তাও চ্যাটজিপিটি ফ্রি ভার্সন। তো হোয়াট এভার ইট মে বি, ফুড ব্লগিংয়ে সে লোকটা কি কেন করছে উত্তর অনেকগুলো হতে পারে। 1, আমি ফ্রিতে খাওয়ার জন্য করছি। 2, পপুলার হতে চাই। 3, ব্যবসার মতো পয়সা রোজগার করতে চাই। যেটাই করুক, হি অর শি শুড বি ক্লিয়ার যে আমি কেন করছি। সেটা না হলে নামা উচিত না। কিভাবে করছি এটা তারপরের প্রশ্ন, তার উত্তর এখান থেকে। এবার কেন করছিটা, এটা তো ধরো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি, অনেকের ক্ষেত্রে তারা ফেমাস হতে চায়, টাকা কামাতে চায়।
কারণ আমাকে অনেকে বলে দাদা পডকাস্ট একটা চ্যানেল করবো, আমি বললাম কেন করতে চাও, এক্স্যাক্টলি কেন করতে চাও? আমি এই প্রশ্নটাই করি, কেন করতে চাও তুমি, কি তোমার উদ্দেশ্যটা কি, এন্ড গোল আছে কোনো? বলছে হ্যাঁ। আমি বললাম যে আমি একটু মানে দেখো টাকা তো লাগবেই, আর তো পডকাস্টে তো একটা ফেমও আছে। এর প্রথমে বল না, কিন্তু আস্তে আস্তে যখন একটু প্রুভ করি, একটু ভিতরে ঢুকি, তখন বলে আধ ঘন্টা পরে এটা বলবে, আধ ঘন্টা পরে এটা বলবে। তো আমি বলার পর বলি দেখো তুমি যদি এটার জন্য করতে চাও তাহলে কিন্তু লোকে দেখবে না, কারণ তোমার উদ্দেশ্যটা হবে লোকে দেখবে হয়তো কয়েকদিনের জন্য, কয়েকটা জিনিস তুমি কিছু দেখবে, কিছু ভাইরাল করেও দিলে, কয়েকটা জিনিস বিতর্কিত প্রশ্ন উঠলে দেখবে, কিছু জিনিস দেখবে, কিন্তু সেটা যে তুমি কন্টিনিউ করতে পারবে বা সেটার যে তোমার যে ডিপেন্ডেন্স তৈরি হতে পারে সেই ব্র্যান্ডটার উপর, সেটা কিন্তু হবে না। এটা আমি সবসময় বলি লোককে। এই যে কারণটা, তোমার কি মনে হয় একটা ক্রিয়েটার তুমি যখন ফুডকা শুরু করেছিলে, মীর বললো তোমার সঙ্গে কথা হলো, ফুডকা তুমি শুরু করলে, তোমার ইন্টেনশন কি ছিল? হোয়াট ওয়াজ ইয়োর ইন্টেনশন, যে কি হবে এটা করে? আমার ইন্টেনশন ওয়াজ ভেরি ক্লিয়ার। প্রথম 4টে এপিসোডে ছিল মীরকে আমরা তখন মিরাক্কেলে দেখেছি, খবরে দেখেছি, যাই হোক, মীর ওয়াজ অলওয়েজ পপুলার, মীর ওয়াজ অলওয়েজ মীর। এক হচ্ছে মীরের সঙ্গে কাজ করব, সেলিব্রিটির সঙ্গে কাজ করব, প্রথম। 2, তখন কিন্তু আমি ফুড ব্লগে লিখছি এবং রীতিমতো লিখছি। মহা মুশকিল বলে আমার একটা ব্লগ ছিল, রীতিমতো লিখছি। সামহাও ফিল হচ্ছিল লোকের পড়াটা জীবনে কমে যাবে, ভিজুয়াল মিডিয়ামটা বাড়বে, এবং আমার নিজের অতটা সাহস ছিল না যে একা একটা ফুড ব্লগিং চ্যানেল নামিয়ে ফেলবো। আচ্ছা। কারণ আমি কোনোদিন ক্যামেরার সামনে কি করতে হয় জানি না। বাপের জন্য একটা নর্মাল সাধারণ মধ্যবিত্তকে ক্যামেরার সামনে তুমি যদি বলো দাঁড়িয়ে 5টা কথা বলতে, 2টো ক্যামেরা রোল করছে, কেউ একটা অ্যাকশন বলছে, কিছু একটা সাউন্ডে হচ্ছে, কেউ জানে না কি হয়। ঠিক আমারও তাই ছিল, খুব স্বাভাবিক ব্যাপার। তারপরে 1-2টো সিজনের পরে বুঝতে পারলাম একটা বিজনেস গ্যাপ আছে। সিন্স আই হ্যাড অলওয়েজ বিন দ্য সেলস গাই, আমি ওই গ্যাপটাকে রিয়েলাইজ করতে পারলাম, আছে গ্যাপটা, বিজনেস গ্যাপ, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তুমি কন্টেন্টটা ক্রিয়েট করছো ঠিকই, কিন্তু তার যে বিজনেস পার্টটা, তার সঙ্গে গ্যাপ আছে একটা। হ্যাঁ, বেশ। এখানে একটা ডিমান্ড আর সাপ্লাই এর গল্প আছে। বেশ। মানে আমি যদি একটা ব্র্যান্ডকে ধরি, সেটা কোনো মশলার ব্র্যান্ডও হতে পারে, বিরিয়ানির দোকানও হতে পারে। তাকে লোকের কাছে পৌঁছবার উপায় তখনকার দিনে ছিল খবরের কাগজের এফএম বা টিভি অ্যাডস। সেগুলো অসম্ভব কস্টলি, সবার কাছে সম্ভব নয়। ফলে রইল বাকি ডিজিটাল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং তুমি খেয়াল করে দেখো, তখনও ভীষণ পপুলার একটা হয়ে ওঠেনি, যে ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ঘরে ঘরে রিল বানাচ্ছে, এই বস্তুটা তখনও হয়নি। ঠিক। ফলে রইল বাকি এই জায়গাটা। অ্যান্ড মীর ওয়াজ আ ভেরি পপুলার ফেস, বরাবর। ঠিক। মানে আজকে হয়তো সে 20 বছর ধরে। হ্যাঁ। এবং এখনো সে যথেষ্ট পপুলার উইথ হোয়াট এভার হি ইজ ডুইং। মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ডুইং ফ্যান্টাস্টিক, একদম কোনো কথা হবে না। তো গুরু যখন ওই দিকটা দেখতো, তখন আমি চেলা হিসেবে বিজনেস সাইডটা দেখতাম। বেশ। ওইভাবে শুরু হয়েছিল। এবং তুমি যখন, তার মানে তোমার ইন্টেনশনটা ছিল যে তুমি ফুড নিয়ে লেখাটা তো শুরু করেছিলে বিকজ তোমার একটা ইন্টারেস্ট ছিল ফুড নিয়ে। লেখাটা হচ্ছে ধরো প্রেম করার মতো, রাইট? মাঝে মাঝে প্রেম পায়, তখন লেখা হয়। তার মানে তোমার খাবারের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি বরাবরই আছে, বরাবর। এবার সেইটা আমি এই পয়েন্টটাতেই আসতে চাইছিলাম। তোমার কি মনে হয় যে একটা কন্টেন্ট ক্রিয়েটারের কোনো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তার প্রতি ভালোবাসাটা থাকাটা জরুরি? ভীষণ, সেটা ছাড়া হয় না। হতে পারে আমার পডকাস্ট চ্যানেলটা এই জন্যে ফেল করেছে, প্রচণ্ড পসিবিলিটি আছে। আমার প্রথম প্রেম যদি খাওয়ার ঘোরা হয়, তৃতীয় বা চতুর্থ প্রেমে মানুষ জীবনে অতটা সফল হয়ে উঠতে পারে না। ফলে পডকাস্ট চ্যানেলের ক্ষেত্রেও হয়তো সেটা হয়েছে, হয়তো সেটা ক্যামেরায় বোঝা গেছে, যেটা সম্ভাবনা আছে। এটা আমি তো বুঝতে পারিনি, নিজের সব কিছুই মানুষের ভালো লাগে, রাইট? হতে পারে আমি সেটা বুঝতে পারিনি, এটা সম্ভাবনা আছে একখানে। হ্যাঁ, এবার দেখো, যে কোনো আজকে ডিজিটাল মিডিয়াটা একটা ডেমোক্রেটাইজ তো করেছে মানুষকে, যে আমি যেটা বলতে চাই, আমার কাছে একটা প্ল্যাটফর্ম আছে, অডিয়েন্স আছে, একটা প্ল্যাটফর্ম আছে, আমি সেখানে গিয়ে বলছি। কিন্তু আমার মনে হয় অডিয়েন্স, তোমার কি মনে হয় যে অডিয়েন্সের তো দুটো, তুমি ফুড ব্লগিং নিয়েই বলো, ফুড ব্লগিংয়ের ব্যাপারেই আমরা আসছি, যে অডিয়েন্স তো 2 ধরনের আছে। একটা হলো একটা অডিয়েন্সের মধ্যেই 2টো সাইড আছে। একটা হলো ধরো আমি একটা রিল দেখছি, রিলটা দেখতে যদি খুব ক্রিঞ্জ না হয়,
একটা মিড ক্রিঞ্জ হয় না, মিড ক্রিঞ্জ কিন্তু আমারও মাঝে মাঝে দেখতে এন্টারটেনিংই লাগে, মন্দ লাগে না। এন্টারটেনিংই লাগে। মানে একটা লোহা বলে সিনেমা ছিল ইউটিউবে, আমি প্রায়ই দেখি। কারেক্ট, লোহা কেন, আমি গুন্ডা, মিলিটারি রাজ, গুন্ডা, লোহা, ওই জনরাটা হ্যাঁ, মন্দ লাগে না, কিন্তু সব সময় হয়তো সব সময় হয়তো ভালো লাগে না, কিছু কিছু সময় ঠিক কন্টেন্ট দেখার ইচ্ছে হয়। এবার এই যে একটা মিক্সড অডিয়েন্স বা অডিয়েন্সের মধ্যে এতটা মানে দুটো সাইডই কন্টিনিউয়াসলি চলছে, এবার একটা ক্রিয়েটার যখন সে ক্রিয়েট করবে বলে ভাবে, সে তো একটা ইউনিক কিছু ক্রিয়েট করতে চায়, তো তার যে অডিয়েন্সটা তৈরি হবে সেটা কি করে হয় বলে তোমার মনে হয়? মানে ক্রিয়েটারের মধ্যে কি এক্স ফ্যাক্টর থাকলে, কারণ অনেক ক্রিয়েটার ফেল করে, তারা শুরু করে কেউ দেখে না, কি থাকতে হয় বলে তোমার মনে হয় যাতে লোকের সঙ্গে কানেক্ট করতে পারে সে? আমার নিজের মনে হয় তাকে সেই কাজটা মন থেকে ভালোবাসতে হবে। এটা কিভাবে বোঝাবো আমি জানি না, মন থেকে তাকে সেটা ভালোবাসতে হবে, এবং সেটা পৃথিবীতে একটা বা দুটো জিনিসই হয়, তার বেশি হয় না। তোমার সঙ্গে অডিয়েন্স কেন কানেক্ট করেছে বলে তোমার মনে হয়? হতে পারে একটা গ্যাপ ছিল তখনও ফুড ব্লগিং, ইনফ্যাক্ট এখনও হয়, লোকজন প্রচুর খাচ্ছে, ইটিং ভিডিওস, নয় রেসিপি ভিডিওস, কি করে অমুক জিনিস বানায়, আর নয়তো কিছু লোক কিছু জায়গাকে রোস্ট করছে, সেটাও একটা পসিবিলিটি আছে। আর কিছু জায়গায় কিছু ডায়ালগস এবং কিছু পাঞ্চ লাইন ধরে ধরে পড়তে হিট হয়ে হচ্ছে, উঠছে, এইসব হ্যাঁ। করতে, হ্যাঁ। কিন্তু কেউ একটু পড়ার জন্য, একটু ভদ্র প্রোডাকশানে, একটু খাবারের গল্প খুব খুব কম তখনও করতে, এখনও করে। সেখানটা একটা গ্যাপ ছিল, আছে। ধরো মীর যখন রিটায়ার করলো, আমি জানি ওর লেভেল অফ এনগেজমেন্ট, এন্টারটেনমেন্ট আমি 14 পুরুষে পারবো না, এটা নির্মম সত্য। এখনও ও আমার গুরু, এবং আমি সেটা পারবো না। আমি যেটা পারবো, আমি কন্টেন্টটাকে এনরিচ করতে পারি, আরও বেশি রিসার্চে যেতে পারি, আরও বেশি প্রোডাকশানে মন দিতে পারি, এগুলো আমি পারবো। তো যেটা পারবো সেটাই করছি। একটা ক্রিয়েটার হিসেবে ধরো ব্র্যান্ডস আনা, আজকে তো সত্যি কথা বলতে ইউটিউব বা অ্যাডসেন্স যা টাকা দেয়, তাতে তো একটা চ্যানেল চালানো খুব ডিফিকাল্ট, হয় না, মানে ইম্পসিবলই বলা যায়। ফুড বা ট্রাভেল তো হয় না। আমি বলছি পডকাস্টের ক্ষেত্রেও ইট ইজ, ব্র্যান্ডস না থাকলে, যদি ব্র্যান্ডস না আসে তাহলে এটা সম্ভব হয় না। এবার তুমি যেহেতু তোমার মধ্যে একটা বিজনেস সাইড আছে, তো আমি একটু জানতে চাই যে কি করে কি করে একটা ব্র্যান্ড একটা কন্টেন্টে ইন্টারেস্টেড হয়, এবং এই পুরো ইকোনমিটা কিভাবে চলে তোমার চোখে? এটা আমি একটু সময় নিয়ে বুঝি। হ্যাঁ, একদম। ধরো সে কোনো একটা কোনো একটা ব্র্যান্ড কোনো একজন ফুড ব্লগার বা ট্রাভেল ব্লগার বা লাইফস্টাইল ব্লগে এনগেজ করবে, তাকে হায়ার করবে, সোজা কথায় তার প্ল্যাটফর্মটা 2-3টে কারণে হতে পারে। এক, তার প্ল্যাটফর্মে যতজন ভিউয়ার আছে তার কাছে সেটা পৌঁছবে, তার সঙ্গে তার বিক্রির কোনো লেনা দেনা নেই। আমি আছি, যদি মার্কেটিংয়ের সবকটা পিলার ধরি, আমি প্রিন্টেও আছি, আমি টিভিতেও আছি, আমি রেডিওতেও আছি, আমি ইউটিউবেও আছি, বা কোনো ভিজুয়াল মিডিয়ামে আছি। সে বলতে পারে ভাই তোমাকে দিয়ে করলে আমার কত টাকার বিক্রি পারবে, এটা খুব বেসিক গোদা প্রশ্ন। এখানে আমরা একটা অঙ্ক বের করেছি, ধরো আমার যা ভিউ, সে 1 লাখ ভিউ হলো, তার 1% লোক সেই প্রোডাক্টটা ইন্টারেস্টেড হবে। আমি ধরে নিচ্ছি কনজারভেটিভলি 1%, 100 জনের মধ্যে একজন, বাকিটা দেখলো না, টাইম পাস করলো, চলে গেল, যা হলো। সেই একজন লোক যদি সেখানে খেতে যায় বা সেই প্রোডাক্টটা ইউজ করে, তার কত টাকা পার পার্সন কস্ট, মানে ধরো যদি সে 1 লিটার তেল, আমি কোনো তেলের প্রমোশন করছি, 1 লিটার তেলের দাম ধরো 150 টাকা, 1 লাখ লোকের মধ্যে 1% মানে 1000 জন লোক, 150 টাকা মানে হচ্ছে 1.5 লাখ টাকা সেই ব্র্যান্ডটা আমার প্রথম ইমিডিয়েট 15 দিন, 20 দিন, 1 মাসে পেল। তার থেকে আমি কতটা পাচ্ছি, এই আরওআইটা, এই অঙ্কটা আমি দেখাই, এবং সেটা হচ্ছে ইমিডিয়েট আরওআই। ইউটিউবে সেই বস্তুটা কিন্তু সারা জীবন থেকে গেল, রাইট, ফলে সারা জীবন সেই জিনিসটা চলতে থাকবে, এবং ওইটুকু ইনভেস্টমেন্টই তুমি সারা জীবন চলবে, তুমি ব্র্যান্ডিংটা পেলে। মানে যেখানে একটা খবরের কাগজের আয়ু আজকের দিনে 3-4 মিনিট, 5 মিনিট, মানে ইন অল প্রবাবিলিটিস আমরা জানি না আজকে সকালে কাগজে কী ছিল, হেডলাইনটা ভুলে গেছি, কিন্তু এখানে এই ইনভেস্টমেন্টে সারা জীবন ওই কিওয়ার্ডে তার বস্তুটা কোথাও একটা থেকে যাবে, উইথ আ ডকুমেন্টেশন। এইটা আমি যতগুলো ব্র্যান্ডকে বোঝাতে পেরেছি, এবং মোস্ট অফ দ্য কেসেস তারা বুঝেছে, তারা আমার সঙ্গে কাজ করেছে। মানে আই হ্যাভ নাম্বার অফ রিপিটেড ব্র্যান্ডস যারা রিপিটেডলি কাজ করে, এবং আমি হয়তো সেই
ভগবানের আশীর্বাদে খুব কম ক্রিয়েটারদের মধ্যে অন্যতম যারা খুব একটা ব্র্যান্ড ছাড়া কাজ করি না। হুম কারণ আমার প্রোডাকশন কস্ট যথেষ্ট হাই, তুমি নিজেও এখান এই ফিল্ডের লোক বুঝবে, খরচা পোষায় না। রাইট, একদমই তাই। তো এবার ধরো আমি একটু নিশ ব্র্যান্ড ধরছি, সে ধরো গাড়ির ব্র্যান্ড হিউন্ডাই জানে এই ইউটিউব চ্যানেল ছাড়াও হিউন্ডাইয়ের গাড়ি বিক্রি হচ্ছে, এমনি হচ্ছে। সে চায় যাতে এই চ্যানেলে প্রপার প্রোডাকশানে তার প্রোডাক্টটা আসে, তাহলে তার ব্র্যান্ডের আপলিফটমেন্ট হবে। মানে আমি একটা মোবাইল ধরে করলে কখনোই হিউন্ডাই তার গাড়ি আমাকে দেবে না, ঠিক, কিন্তু ওই জিনিসটা দেখায় তাকে। আমি এভাবে পিচ করি, এটা হতে পারে অন্য কেউ অন্য কোনোভাবে পিচ করে। আর ব্র্যান্ড কি খোঁজে? মানে তুমি বলছো ব্র্যান্ড তো বিক্রি খোঁজে, ঠিক আছে, ইদার ভিজিবিলিটি খোঁজে অর সেলস খোঁজে। এর 3 নম্বর কিছু আমি খুঁজে পাইনি, এই দুটোর মধ্যেই মোস্টলি খোঁজে। আর এই যে অনেক ক্রিয়েটার আছে যারা ধরো মানে এখন এই মুহূর্তে আসছে এবং চলে যাচ্ছে, কারণ তারা ব্র্যান্ডস পাচ্ছে না, অনেক ক্ষেত্রে তারা হয়তো ব্যবসাটা বোঝাতে পারে না কাউকে বা বুঝতে পারে না, এরকম অনেকেই হতে পারে। আরেকটা হলো যে যেই কথাটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে তারা সাস্টেন করতে পারে না বিকজ টাকাটা নেই, কতদিন ইয়ে করবে। তাহলে একজন ক্রিয়েটার শুধু একটা তার যদি একটা ইকোসিস্টেম তৈরি করতে হয়, তোমার যেমন একটা ইকোসিস্টেম আছে, এই ইকোসিস্টেমটা ছাড়া কি সে বেঁচে থাকতে পারে? সেটা তো উত্তর না, নিশ্চয়ই ডিপেন্ড করছে। ধরো আমি যদি ফুডকা ধরি, ফুডকার আলাদা আলাদা বিজনেস ভার্টিক্যাল আছে, যেগুলো হয়তো সবসময় আমরা ভিডিওয় চেঁচাই না। একটা হচ্ছে ভিডিও, যেটা সবাই আমরা দেখছি, দেখাচ্ছি, যা করছি। দ্বিতীয়ত আমার একটা নিজস্ব কন্টেন্ট প্রোডাকশন ইউনিট আছে, বহু ব্র্যান্ডের কন্টেন্ট আমরা শ্যুট করে এডিট করে তাকে দিয়ে দিই। বেশ, তার মধ্যে ফুডকা ব্র্যান্ড নেই, তার মধ্যে ইন্দ্রজিৎ লাহিড়ী নেই, তার মধ্যে আমার কন্টেন্ট ইউনিটটা আছে। বেশ। 3 নম্বর আমার একটা F&B কনসাল্টিং উইং আছে। যেহেতু আমি নিজে হোটেল ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট এবং মোটামুটি ভালো রেজাল্ট ছিল, অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল, এবং এত বছরের খাওয়ানোর অভিজ্ঞতা আছে, কনসাল্টিংটা বুঝি, এবং সেখানেও একটা আলাদা টিম আছে আমার সঙ্গে। ফলে আজকের দিনে ফুডকা ব্র্যান্ডেরই কিন্তু মাল্টিপল ভার্টিক্যালস আছে। 4th, আমরা একটা ফুডকার একাডেমি হয়তো লঞ্চ করতে চলেছি খুব শিগগিরই, সফট লঞ্চ ইনফ্যাক্ট হয়েও গেছে। আজকের দিনে যদি মানে ওই ইংলিশে বলে না যে ইউ শুড নেভার পুট অল এগস ইন ওয়ান বাস্কেট, আমার ক্ষেত্রে গল্পটা তাই। মানে আজকে যদি আমি টাটাকে ধরি, টাটা আলপিনো বানাচ্ছে, আলমারিও বানাচ্ছে, কমপ্লেক্সও বানাচ্ছে, গাড়িও বানাচ্ছে, আর প্লেনও চালাচ্ছে, সবই করছে। ফলে কোনটা কখন চলবে, কোনটা কখন চলবে না, তো ভগবানও জানে না। আমি নিজে এই লজিকটাই খুব বিশ্বাস করি। আমাকে একজন একটা কথা বলেছিল অনেকদিন আগে, যে ওই তুমি যেরকম বললে ভাড়া বাড়ি, তা আমাকে বলেছিল যে তুমি যখন একটা অন্য প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করছো, কোনো দিন ইউ নেভার নো যে সেই প্ল্যাটফর্মটা কোন দিন কীরকম তার পলিসি হয় এবং সে কোন দিন কীরকমভাবে নিজেকে বদলে দেয়। সেই কারণে তোমার একটা নিজস্ব ডোমেন মানে তোমার একটা নিজস্ব প্ল্যাটফর্ম থাকা উচিত, যেখানে ইউ ব্রিং ইউর own expertise, own community and build your own community, এরকম একটা কথা বলেছিল। ঠিক, তুমি এটাতে ভীষণ রকম। এইটা করার জন্য কি করা উচিত বলে তোমার মনে হয়? এক হচ্ছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা গুগলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না, এই ফেসবুক মার্ক, আমার নামটা গুগল প্লাস। লোকজন প্রচুর লাফালাফি করেছিল সেটা নিয়ে, কিন্তু ইট নেভার টুক অফ, রাইট, ফেল করে গেল, উঠে গেল। আজকে যে যতই লাফালাফি করুক, মিডিয়াম কিন্তু হিট করেনি গ্লোবালি, রাইট, মিডিয়াম প্ল্যাটফর্মটা। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, যেটাকে পুশ করে, প্ল্যাটফর্মটা কি নামটা বললো? আরে থ্রেডস। ওটা না হয়েছে টুইটার বা এক্স, না হয়েছে ইনস্টাগ্রাম, এটা মাঝামাঝি পজিশনিংয়ে ঝুলে আছে। এবার কালকে যদি কেউ বলে ভাই থ্রেডসটাই বন্ধ করে দিলাম, জুকারবার্গ কোনো একটা সময় বুদ্ধিশুদ্ধি খাটিয়ে বললেন, তখন যারা আছে তারা কিন্তু শেষ। কারণ ওটা হচ্ছে ভাড়া বাড়ি, বাড়ির মালিক বললো 6 মাস সময় দিচ্ছি, উঠে যাও, বাড়ি এবার ভেঙে দেবো, ম্যাটার এন্ডস, কিছু করার নেই। তো আমার নিজের মনে হয় নিজস্ব কমিউনিটি যদি বিল্ড আপ হয়, এই প্ল্যাটফর্মটা অসাধারণভাবে আমাদেরকে একটা পরিচিতি দিচ্ছে, তোমাকে আমাকে, অ্যাজ সন্দেশ টিভি, অ্যাজ তোমার অন্য ব্র্যান্ড, অ্যাজ ফুডকা, হোয়াট এভার ইট মে বি, একটা পরিচিতি দিচ্ছে। ঠিক, সেই পরিচিতিটা আমরা যদি অন্য কাজে না লাগাতে পারি, সেটা আমাদের দুর্ভাগ্য। উদাহরণ আমি ধরছি টিভিএফ, ভারতের অন্যতম প্রথম ইউটিউব চ্যানেল, AIB, ভুবন বাম,
এরা কিন্তু মুভ আউট করে গেছে, অন্য জনরায় ঢুকে গেছে, অন্য কাজে ঢুকে গেছে, ইউজিং দিস চ্যানেল, ইভেন বিওনিক বিওয়াইএন। আমাদের এখানে সব কিছুই একটু দেরিতে এখন আসে, এটাও দেরিতে আসছে, কিন্তু যেতে হবেই, কোনো উপায় নেই তাছাড়া। এবং আমার মনে হয় সবারই একটুখানি, বাঙালিদের একটা সমস্যা হলো, বাঙালিরা ব্যবসাটা তো ব্যবসা ভাবা মানে খারাপ লোক, খুব দুষ্ট লোক। হ্যাঁ বাবা, টাকা পয়সা মানে তো ভীষণ খারাপ ব্যাপার। টাকা আছে মানে 2 নম্বরই হবে। আমার ছোটবেলায় বলতো 2 নম্বর, হ্যাঁ, টাকা থাকা মানেই 2 নম্বরই করছে। ছোটবেলায় বলতো যে 2 নম্বরই টাকা, 2 নম্বরই টাকায় গাড়ি কিনেছে। ওই গদিতে বসে শুয়ে মানে তাকিয়ায় হেলান দিয়ে বসে আছে, মানে মগনলাল মেঘরাজকে হিরো ওয়ারশিপ তো বাঙালি চিরকাল করে এসছে। মানে হিরো ওয়ারশিপ বলবো না, ভিলেন ওয়ারশিপ। হ্যাঁ, ভিলেন ওয়ারশিপ চিরকাল করেছে। হ্যাঁ, সেটা আমাদের সব ক্ষেত্রে রক্তে আছে। এবার এই যে ব্যবসার মানসিকতা, এই যে ব্যবসা করার একটা মানসিকতা, যে মানে শুধু আমি ক্রিয়েটার হিসেবে আমার যে ব্র্যান্ডটা, তুমি যেটা এখনই বললে, ক্রিয়েটার হিসেবে আমার যে ব্র্যান্ডটা, সেটাকে ইউটিলাইজ করে আমি অন্যান্য দিকে আরেকটুখানি একদম বড় করে নিজেকে ছড়াবো, এই মেন্টালিটিটা নেই বাঙালির, এটা আমরা জানি। কিন্তু এটা ক্রিয়েট কি করে করবে বা এটা নিয়ে ভাববে কিভাবে? আমার নিজের বিশ্বাস, ওই আবার কেনর প্রশ্নে আসছি, শুধু পপুলার হওয়া খুব ডিফিকাল্ট। শুধু পপুলার হয়ে পৃথিবীতে টিকে থাকা খুব ডিফিকাল্ট। আজকে আমরা জানি ভ্যান গগ খুব কষ্ট করে মারা গেছিলেন। আমি কি সেরকম হতে চাই? না, নিশ্চয়ই না। মানে আমি গাড়ি চড়বো অথচ গাড়িতে তেল ভরার পয়সা নেই, এটা তো খুব চাপের ব্যাপার। তো সেটার জন্য যা করার দরকার তো করতে হবে। এবার যার যেটা শক্তি, যার যেটা অস্ত্র, তাকে সেটা করতে হবে। আমি এখনকার খুব বড় ক্রিয়েটারদের যদি ধরি, অনেকেরই হয়তো ইউটিউব এখন চলছে না, ইনস্টাগ্রামে সুপার স্ট্রং, তার ব্র্যান্ড ইনস্টাগ্রামে আসছে। অনেকে অ্যাপিয়ারেন্সের জন্য ফিজ নিচ্ছে, আমরা অনেকেই সেটা করি, অনেকেই নেয়, এবং যারা পায় তারা নেয়। এটা খুব সহজ প্রশ্ন। তো চুরি চামারি না করে, কারুককে না ঠকিয়ে যদি কেউ টাকা রোজগার করে, এটা তো খুব দোষের একটা কিছু নয়। হ্যাঁ, একেবারেই তাই। এটা তো কোনোভাবেই দোষ ঠিক বলা যায় না। এবং আমার মনে হয় আর কেউ মাথায় বন্দুক ঠেকিয়ে বলেনি যে ভিডিওটা দেখতেই হবে। ঠিক, একেবারেই। আর একটা ব্যাপার আছে যেটা আমার মনে হয়, যে ধরো নিজের ওয়ার্থ বোঝা বা নিজে আমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এটা বোঝাটাও বোধ হয় একটুখানি ইম্পর্টেন্ট। অনেকে ওভার এস্টিমেট করে, অনেকে আন্ডার এস্টিমেট। একদম নিজের একটা অ্যানালিসিস, আমি কোথায় আছি, মানে আমি রাদার অন্যদের সাপেক্ষে কোথায় আছি, ঠিক, বা প্যান ইন্ডিয়া আমি কোথায় আছি, না হলে খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। পৃথিবী যেভাবে পাল্টাচ্ছে, যতটা তাড়াতাড়ি পাল্টাচ্ছে, এটা আনবিলিভেবল পেসে একটা যাচ্ছে। আমরা কেউ জানি না 2026-এর শেষে কি হবে। রাইট। আমরা 2025-এর শুরুতে জানতাম না এই মুহূর্তে ভিও 3.1 চলে আসবে, আর ভিডিও মানে এত ভিডিও, মেটা এআই চলে আসবে, মানে এআই ভিডিওর একটা আলাদা সেগমেন্ট হবে। আমরা 2025-এর শুরুতে জানতাম না। মানে আমরা এখনো জানি না যে পরের বছর হয়তো কোনো একটা মেটাভার্সে ফুডকা এই মুহূর্তে কোনো একটা আফতার ইটালিতে ঘুরে বেড়াবে, সিসিলিয়ান পিৎজা খাবে, এইসব হতে থাকবে। একদম প্রচন্ড পসিবিলিটি আছে, কিন্তু আমরা জানি না। আমি এবার ফুড ব্লগিং নিয়ে একটুখানি তোমার জিজ্ঞেস করি। তুমি তো মানে ফুড ব্লগিং বললে, যে ফুড ব্লগার নামটা এখন একটুখানি গালাগালির পর্যায়ে চলে গেছে। এইটা কোন সময় থেকে শুরু হলো এবং এটা কিভাবে ধীরে ধীরে ডিগ্রেড হয়েছে বলে তোমার মনে হয়? আমার বিশ্বাস এটা পোস্ট কোভিড শুরু হয়েছে, এবং টিপিক্যালি 2-3টে ঘটনা এটাকে ট্রিগার করেছে। কোনো একটি সময় কেউ একজন শ্রাদ্ধ বাড়ির ভ্লগ করে, সেটা ভালো কারণে করুক, খারাপ কারণে করুক, ডকুমেন্টেশনের জন্য করুক, আমি সেই আলোচনায় যাচ্ছি না। লোকে বসেই ছিল কখন কবে কাকে গালাগাল দেওয়া যায়, হি ওয়াজ দ্য স্কেপগোট। কোনো এক সময় কেউ ওরকম ক্রিঞ্জ দেখানো শুরু করে, ক্রিঞ্জকে হিরো বানালে খুব ডিফিকাল্ট। মানে আমি তাকেই হিরো বানাবো যে সেটা যোগ্য। এখন ভিউ আসছে বলে হঠাৎ করে আমি তাকে হিরো বানিয়ে ফেললাম, সেটা তো হতে পারে না। ফলে একটা সময় লোকে দেখলো সে তার ফিড খুললেই অসম্ভব নোংরা কিছু ভিডিও, ড্রেনের জল দিয়ে পরোটা মাখা হচ্ছে তার ভিডিও, একজন একটা গোটা খাসি নিয়ে নাচানাচি করছেন তার ভিডিও ফিডে আসতে শুরু করেছে। ওয়্যারিন আমি যখন সেই ভদ্রলোকের রেস্টুরেন্টে নিজে খেতে যাই, মায়াপুর থেকে ফেরার সময় খেতে যাই, দেখলাম বেশ নর্মাল দোকান, ডিসেন্টলি ভালো বিরিয়ানি, আর ভদ্রলোক ওভাবে নাচেন না। মানে আমি ফুডকার টি শার্টে ছিলাম না, উনি নর্মাল একজন দোকানদার যেভাবে দোকান সামলান তাই করছেন। এবার ভিডিও দেখলে কি হয়, মাথায় কেমিক্যাল লোচা হয় না, নাচতে শুরু করে না, উনিও দেখছেন নাচানাচি করলে বিক্রি বাড়ে, কিছু একটা হয়।
সমস্যাটা হচ্ছে ওই ভিশাস সার্কেল। অডিয়েন্স দেখছে বলে লোকে বানাচ্ছে, লোক বানাচ্ছে বলে উনি নাচছেন বলে আবার অডিয়েন্স গালাগাল দিচ্ছে। এবার অনেকের ক্ষেত্রে আমরা এটা দেখতে পেয়েছি, মানে ধরো আমি একটু কাটছি। হ্যাঁ বলো প্লিজ। ধরো শিয়ালদার পরোটা, রাজুদার পরোটা, আমি নাম করেই বলছি। ভদ্রলোক কিন্তু নিজে যথেষ্ট ভদ্রভাবে কথা বলেন, যে গালাগাল দেন, পাগলামো করেন, ডেকচি নিয়ে নাচেন, কিছু করেন না। তাকে যদি সবাই গিয়ে সারাক্ষণ রাজুদা আজ তোমার জন্য মুরগি এনেছে, আজ তোমার জন্য অমুক এনেছি করে লাফায়, তাতে কি তার ব্যবসাটা হ্যাম্পার্ড হচ্ছে না? খানিকটা হয়তো হচ্ছে, কিন্তু সে দেখছে এইসব পাগলামোগুলো সহ্য করলে ভোর 4টের থেকে আমার দোকানে লাইন দিচ্ছে। এভরিথিং হ্যাজ আ প্রাইস, হি ইজ পেইং দ্য প্রাইস। আর এখন ব্যাপারটা কি বলতো, ভাইরাল হওয়াটা, ভাইরালটার একটা হচ্ছে আন্ডার কি বলবো, বাস্টারাইজড ওয়ার্ড, যাকে হ্যাঁ ভাইরাল হওয়াটা। হ্যাঁ ভাইরাল হওয়াটা আজকাল মনে হচ্ছে যে ভাইরাল হয়ে যাচ্ছে লোকজন দুম করে। মানে রাজুদা তো মেসির সঙ্গে গিয়ে ছবি তুলে ফেললো, আমার খুব আনন্দ হয়েছে। হ্যাঁ এবার পয়েন্টটা ভীষণ আনন্দ হয়েছে। ভাইরাল হয়েছে, কেউ তো করে দেখিয়েছে। হ্যাঁ কেউ তো একটা করেছে এটা, এবং সে যেই খান থেকে গেছে। মানে ডলি চাইওয়ালাকে নিয়ে না আমার ভীষণ একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করছিল, যে উনি বেল গেটসের সঙ্গে কোল্যাব করে ফেলেন, আমাদের কান থেকে কেউ পারবে না। রাজুদা সেটা করে দেখিয়ে দিয়েছে, খুব আনন্দ হয়েছে। কিন্তু এই যে ক্রিঞ্জ ফেস্টটা চলে হ্যাঁ। ফুড ব্লগিং এর নামে, হ্যাঁ। এটা তুমি কিভাবে দেখো? তোমার দেখে কিরকম লাগে? আসছে যাচ্ছে আবার যাচ্ছে, চলতে থাকবে। তো তুমি কিরকম বিরক্ত চলে হয় না? যাবে। বিরক্ত হয় না? কিছু হয় না। সেই ছেলেগুলো তো দেখো, সে তো কারোর মাথায় বন্দুক ঠেকিয়ে বলছে না আমার ভিডিওটা দেখো, সে তো দেখছে, পুশ করছে না কারুকে, ঘাড় ধরে দেখাচ্ছে না। তুমি দেখছো কেন ভাই? দেখবে, গালাগাল দেবে, আবার রিপিট করে দেখবে, সেটাকে শেয়ার করে গালাগাল দেবে, এটা তো হতে পারে না জীবনে। তুমি শেয়ার করবে এবং 4টে কাঁচা কাঁচা খিস্তি লিখে গালাগাল দেবে, এটা তো হতে পারে না। সে তো তার মতো বানাচ্ছে, ভালো হোক খারাপ হোক, তার বুদ্ধিতে বানাক, যা ইচ্ছে করুক, মাথায় তো কেউ বন্দুক ঠেকায়নি। তো তুমি দেখছো কেন? এটা আমার দর্শকের কাছে একটা প্রশ্ন। ফলে কি, আর দ্বিতীয়ত কি হচ্ছে, মানুষের এই ভাইরাল হওয়ার শখ যেটা তুমি বললে, তার জন্য না মানুষের সেন্স অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমি একটি ছেলেকে মাঝে মধ্যে, তার ভিডিও আমার ফিডে আসে, দুর্ভাগ্যবশত আসে, কেন আসে, আমি কোন অ্যালগরিদমে আসে আমি জানি না। ছেলেটির দোকানে গিয়ে পাগলামো করে এবং মাঝে মাঝে বালতির থেকে তরকারি নিয়ে নিজের মাথায় ঢেলে ফেলে, কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলে মাথায় ঢেলে ফেলে, এইসব হয়। আচ্ছা, আমি নাম নিচ্ছি না, কিন্তু হয়। আমি জানি না মানে এরা কতদিন অবধি টানতে পারবে, কতদিন টিকতে পারবে। আজকে ধরো আমাদের 7-8 বছর হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি যদি অ্যাভারেজ একটা ক্রিয়েটারের লঞ্জিভিটি 3 থেকে 4 বছর বা 5 বছরে, আমরা সেই বাফারটা পেরিয়ে এসেছি। ফলে এরা কতদিন টিকতে পারবে আমার একটা বড় সন্দেহ আছে, বার্ন আউট হয়ে যাবে। হ্যাঁ কারণ আমি একটা জিনিস দেখেছি, যেটা আমি বলিও সবসময়, যে ভাইরাস বিষয়টা আসে কয়েকদিনের জন্য থাকে, কিন্তু চলে যায়। তো ভাইরাল যারা হয় আমি দেখেছি, তুমি দেখো যারা ভাইরাল হয়েছে তাদের টাইম স্প্যানটা খুব কম। হ্যাঁ, 6 মাস, 1 বছর, 2 বছর, ব্যাস গল্প শেষ। হ্যাঁ মানে আজকে আরেকটা জিনিস তোমায় জিজ্ঞেস করি, যে যারা ভাইরাল হচ্ছে, মানে আমি অনেক সময় দেখেছি, ধরো প্রথম সিরিয়ালে একটা মেয়ে বা একটা ছেলে লিড রোল করলো, সে বিরাট হিট হলো, তারপর হঠাৎ করে সেই সিরিয়ালটা চলে যাওয়ার পরে সে দেখছে তার ডিপ্রেশনে চলে যাবে, অনেক এরকম এক্সাম্পলও আছে। এবং তুমি সেটা দেখেছো প্রফেশনাল? হ্যাঁ দেখেছি, অবশ্যই দেখেছি। এবং মানে তাদের অবস্থা দেখে আমার সত্যি একটা পয়েন্টে খারাপ লেগেছে, যে অতটা ফেম না পেলেই বোধহয় হতো। এবার এই যে ভাইরাল যারা হয়ে যাচ্ছে, তাদের অনেক ক্ষেত্রে দেখতে পাই তারা কিরম, মানে তারা একটু নিজেকে ওভার এস্টিমেট করে ফেলে বলে মনে হয় না? তো এই যে যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না। ধরো আমি বলছি, আমি কোভিডের সময়, আমার ছেলে তখন ছোট ছিল, বছর 10 বয়স ছিল। 10 বছর বয়সে একটা বাচ্চা যে পরিমাণ বোকামো করে, ও ইকুয়াল লেভেলে বোকামো করতো। আমি আর ও না প্রতি রোববার ফেসবুকে লাইভ অন করে আমরা প্রচুর হাউমাউ করতাম, আমি ওকে গোঁতাতাম, ও আমায় গোঁতাতো, ঘাড়ে চড়তো, এইসব হতো। এবং সারপ্রাইজিংলি তখন প্রচুর ভিউ হতো, মানে আধ ঘন্টায় ধরো 10,000, 20,000, 30,000 ভিউ হতো। জাস্ট একটা মাঝবয়সী মোটা লোক আর তার বাচ্চা বসে খিল্লি করছে। একটা সময় দেখলাম কিছু ব্র্যান্ড আমাকে অ্যাপ্রোচ করলো, আপনি আপনার ছেলেকে নিয়ে অ্যাড করুন, অ্যান্ড দে অফার্ড মি সিরিয়াস মানি। আচ্ছা, সিরিয়াস মানি মানে 6 ফিগার, যেখানে আমি ফুডকায় কিন্তু তার থেকে অনেক কম পাই। মানে দ্যাট ওয়াজ চার্জ ফর আমার ছেলে। আচ্ছা, তখন আমি যেটা রিয়েলাইজ করলাম, ছেলেকে যদি এখন মার্কেটে নামিয়ে দিই, কোনো একটা সময় ওর ওই ফ্যাটটা চলে যাবে, ঠিক, এবং তখন ওর বাকি জীবন আর সামলাতে পারবে না।
ফলে ওকে আমি তারপরে ওই লাইভ বন্ধ করে দিই, ওকে শোবিজ থেকেই সরিয়ে দিয়েছি পুরো। ও নেই, অ্যাডাল্ট হোক 18-র পরে যা ইচ্ছে করুক, তখন ওই বয়সে সবার ধারণা সে সব জানে, আমার ছেলেরও ধারণা হবে সে সব জানে এবং কিছু একটা করেই নেবে জীবনে। ততদিন অবধি তো আমি করতে দেবো না। কারণ ওইটা ওই সময় পেয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, এবং সেটা চলে যাবে। যেটা আমরা রিয়েলিটি শোগুলোয় দেখি যে বাচ্চাগুলো হিট করে, তারপরে কিন্তু হয়তো 1% বাচ্চাও টিকে থাকে না। মানে এটা প্যান ইন্ডিয়া ফেনোমেনা, গ্লোবাল আমি বলতে পারবো না, জানি না অতটা আইডিয়া নেই। গ্লোবালেও তাই গো, গ্লোবালেও তাই আইডিয়া নেই আমার, কারণ আমি তোমায় বলছি, ধরো এরকম প্রচুর বাচ্চা হারিয়ে গেছে এবং তারা কিন্তু পরবর্তীতে, আমি আজকে এই রিসেন্ট তোমার একটা ইন্ডিয়ান আইডলের উদাহরণ দিই। একটি ছেলে যে ছোটবেলায় এসেছিল, ভালো গান গেয়েছিল, সে ফিরে যায় এবং তার ফেমটা চলে যায়। নাম বলছি না, তার সেরকম ঘটনা এইবারই এসেছিল। সে তার চেহারা দেখলে তুমি বুঝতে পারবে তার বয়স ধরো 19-20 হবে, একদম বাচ্চা। মানে যখন করেছিল তখন বোধহয় 8 বছর না 9 বছর বয়স ছিল, তখন সে ফেমটা পেয়েছিল। হ্যাঁ, আজকে 18-19 বছর, 10 বছর 11 বছর কেটেছে। ছেলেটা তুমি দেখলে বুঝতে পারবে যে হোয়াট হি হ্যাজ গন থ্রু। মানে এবং আজকের দিনে দাঁড়িয়ে ও গাইতে পারছে না। যেই সময় ছেলেটা দারুণ গাইতো, সে আজকে গাইতে পারছে না এবং সে সিলেক্ট হলো না কিন্তু, কারণ তখন সে মাচার শো করে গলাটা নষ্ট করে ফেলেছে। মানে আমি না জেনেই বলছি, 100% ইন অল প্রবাবিলিটিস সেটা হয়েছে, তাই হচ্ছে। ফলে কুইক মানির জন্য সে নিজের পুরো ভবিষ্যৎটাকে শেষ করে দিল। আসলে মানুষ না জার্নিতে বিশ্বাস করতে ভুলে যাচ্ছে, ওই অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে। মানে আমি এটা বারবার দেখছি যে একটু সময় লাগবে, এক্ষুনি চাই। হ্যাঁ, এক্ষুনি চাই সব। ওটা খুব শীঘ্র বদন, খুব বাজে জিনিস। আচ্ছা, একটা কথা বলো, কলকাতার ওভারঅল ফুড, তুমি তো, তোমার কতদিন হলো? 2000, আমি ধরো ব্লগিং করছি 6 বছর 5 বছর, লেখা যদি ধরি 2008 থেকে, দাও অনেক দিন হয়ে, অনেক দিন, মানে 17 বছর, 17-18 বছরের ঘটনা। 2008-এ আমি কলকাতায় আসি, তো 2008 মানে অনেকটা সময়। এই যে এতদিন ধরে তুমি ফুড, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফুড দেখছো কলকাতার, ওভারঅল কলকাতার ফুড টেস্ট কি বদলেছে বলে তোমার মনে হয়? আমার দুটো জিনিস কলকাতার খাবার সম্বন্ধে মনে হয়। এক, কলকাতার বেশিরভাগ জায়গা ভালো খাবার বানানো ভুলে গেছে, জাস্ট ভুলে গেছে। এটা নিয়ে প্রচুর বিতর্ক হতে পারে এই এপিসোডের পরে, কিন্তু বুকে হাত দিয়ে যদি জিজ্ঞেস করি যে কোথায় বিরিয়ানি খেয়ে মুখ দিয়ে ওয়াও বেরিয়েছে, শেষ 5টা দোকানের নাম বলতে আমি জানি না কজন সেটা বলতে পারবে। ওয়াও, দাম ফ্যাক্টর না, জাস্ট ওয়াও বেরিয়েছে। 1, 2, কলকাতার খাবার কিন্তু ভারতের হিসাবে আর খুব সস্তা নয়, যেটা এককালে ছিল, সেটা কিন্তু নয়। কলকাতার খাবার এখন যথেষ্ট দাম। একটা পাইস হোটেলে মাছ ভাত ডাল তরকারি খেতে গেলে অন অ্যান অ্যাভারেজ 250 টাকা খরচা আছে, মাংস খেতে গেলে সেটা 350 টাকা খরচা আছে, উইচ ইজ নট সো চিপ। আগের মতো একেবারেই নেই। সে কোনো এককালে হয়তো ছিল, প্রাগৈতিহাসিক পয়সা দিয়ে হোটেল, পাইস হোটেল এসব হয়ে গেছে। কলকাতা ওই কোয়ান্টিটিতে যেতে গিয়ে কলকাতার বেশিরভাগ জায়গা ভালো খাবার বানানো ভুলে যাচ্ছে। আমার নিজের আমি পরিবর্তনটা খুব চোখে লাগছে আমার। মানে আমায় যদি এখন কেউ জিজ্ঞেস করে কলকাতায় কোথায় ভালো বিরিয়ানি বানায়, আমি যেহেতু বিরিয়ানি খুব ভালোবাসি খেতে, মেরে কেটে 2 থেকে 3টে জায়গা আছে, পয়সা দিয়ে খেলে, তার বাইরে খাই না। দ্যাটস ইট, খাবো না। জাস্ট অন্যান্য খাবার বিরিয়ানি ছাড়া বাকি, কচুরি, যেগুলো নর্মাল রোল। শেষ কবে তুমি বলো না যে, আচ্ছা তুমি ধরো নাই বলো, কেউ কমেন্টে জানাতে পারে, বুকে হাত দিয়ে 5টা দোকান যার বিরিয়ানি বা রোল বা কচুরি বা হোয়াট এভার খেয়ে মুখ দিয়ে ওয়াও বেরিয়েছে, যে আমাকে এই খাবারটা বেশি দাম হলেও খাবো, কম দাম হলেও খাবো, যাই হবে এটাই খাবো। তার একটা কারণ আমার নিজের মনে হয় ডেলিভারি এগ্রিগেটার্স। আমরা যখন অ্যাপে অর্ডার করি, এগ্রিগেটার অ্যাপে, আমরা কিন্তু দেখি না কোত্থেকে আসছে, আমরা দেখি কি অফার দিচ্ছে, কত তাড়াতাড়ি আসছে, এই দুটো দেখি। ঠিক। ফলে কেউ রেটিং দেখে, যেমন আমি দেখি রেটিং, আমি যেমন রেটিং দেখি, সেটা হয়তো আজকের দিনে 25-30%, রাইট, তার চেয়ে বেশি নয়। 70% প্রথম দেখি, কোথায় 50% অফ, কোথায় লাইটনিং ডেলিভারি, ঠিক করে অর্ডারটা দিয়ে দেয়। ফলে এইগুলো কিন্তু ব্র্যান্ডকে মেরে দিচ্ছে। তার ফলে তারা ভালো খাবারের জায়গায় কতটা এসওপি ড্রিভেন, কতটা কি বলবো, তাড়াতাড়ি খাবার দেওয়া যায়, মাস প্রোডাকশানে চলে যাচ্ছে। এটা আমার নিজের মনে হয়েছে, ভুলও হতে পারি।
না, কিন্তু এটা তুমি, আমার মনে হচ্ছে তুমি ঠিকই বলছো, কারণ কুইক কমার্সের যে এখন যেটা চলছে, ব্লিঙ্কিট বলো, ভালো ইয়ে বলো, জিনিসের সময় দিতে হবে, হ্যাঁ, কিছু এবার করার নেই। কুইক কমার্সের মতো যদি তুমি খাবার চাও তাহলে তো মুশকিল, তো হবে মানে, না। হ্যাঁ, তাহলে তো হবে না হবে না। just। 10 মিনিটে খাবার চলে আসলো, হয় এই না। সবগুলো অ্যাপ, বোল্ট বলো, মানে ফাস্ট সব করে। ডেলিভারি সবগুলো আমি করছে, কারোর নাম নিচ্ছি না, কিন্তু সবাই তাই। সবাই করছে, হ্যাঁ, সবাই এবং না করছে। করলে তারা ঠিকতেও পারবে না, ঠিক, এটাও ঘটনা। ফলে আর কলকাতা ভালো খাবার বানানো ভুলে যাচ্ছে। এখনো কি তোমার এই যে পুরনো যে জিনিসগুলো আছে, সেটা তো অন্যই গল্প। হ্যাঁ, সেটা আমি একটু পুরনো জিনিসের প্রতি কলকাতা বাঙালির তো একটা হেভি নস্টালজিয়া কাজ আমরা করে। নস্টালজিয়াতেই বাঁচি, জিয়া নস্টাল ছাড়া বুঝি না কিছু। হ্যাঁ, এবার এটাতে তোমার কি মনে হয়, মানে এত নস্টালজিক হওয়াটা কি ঠিক, বা তোমার কি মত? প্রথমত তো বুঝি না যে ওই দোকানগুলো যথেষ্ট বিক্রি হওয়া সত্ত্বেও কেন দোকানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন না। এটা আমার সবার কাছে একটা বিরাট প্রশ্ন। তাদের যথেষ্ট বিক্রি হয়, যথেষ্ট, কেন হাইজিনিক্যালি প্রোডাকশন হবে না? কেন, মানে কোনো একটি কলকাতার খুব নামকরা মিষ্টির দোকান থেকে 2বার মিষ্টি এনে সেখান থেকে আমার পায়ের নখ বেরিয়েছে, দ্যাট ইজ বিফোর ফুডকা। এখন হলে তো সে দোকান বন্ধ করিয়ে দিতাম কনফার্ম, মানে এটাকে কেউ চ্যালেঞ্জও ভাবতে পারে, আমার কিছু যায় আসে না। পায়ের নখ বেরিয়েছে? দেখো, একবার হতে পারে, অ্যাক্সিডেন্ট একবার হয়, পায়ের বা হাতের, মানে হ্যাঁ, অতটা তো দেখিনি, নখ নখ বেরিয়েছে, বেরিয়েছে, হ্যাঁ, একবার হতে পারে। 2বার হওয়া মানে সেটা সিস্টেম এরর, হ্যাঁ, এটা রিপিটেড প্রবলেম। একবার ঠিক আছে, পৃথিবীতে সব হতে পারে, কিন্তু কেন তারা এটা করবেন না? এটা এক। 2, হেরিটেজ দোকানগুলোতেও খাবারের দাম কিন্তু খুব কম আর নেই, হ্যাঁ, এটা মানে মেনে নিতে হবে, দুঃখ পেয়ে বা রাগ করে লাভ নেই। এই যে ধরো, মানে চায়ের দোকান বলো, বা এই যে ছোট ছোট রাস্তার পাশের দোকানগুলো, সেগুলোতে বেশ কয়েকটা জায়গায় আমার মনে হয় যে কেন এত এরকম ভাবে, কেন? হ্যাঁ, এটা আমি ঠিক, সত্যি আমার সেম প্রশ্ন, আমার নিজেরও সেম প্রশ্ন, কেন এটা হয়? আমি অনেক জায়গায় গেছি, এখানকার এখানকার এটা না খুব বিখ্যাত, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আই ক্যান তার জন্য আন্ডারস্ট্যান্ড। দোকানটাকে রং করবে না কেন? হ্যাঁ, মানে শুধু রং ঝাঁট দেবে না কেন? রং না, শুধু আমি দেখলাম কোনায় একটা বেসিন আছে, বুঝলে, সে বেসিনটার পাশের যে, মানে দেওয়ালটা, সেটা তেল চিপ চিপ করছে, মানে মানে ওখানে, মানে কি বলবো, দেখে কিরকম একটা অদ্ভুত লাগছে, ঘেন্না লাগছে। ওর ঘেন্না লাগছে, আর পাশে বসে আমি খাচ্ছি। হ্যাঁ, এবং হয়তো টেস্ট ইজ ভেরি নাইস, সব হতে দিক দিয়ে মানলাম, টেস্ট হয়তো সত্যি ভালো, কিন্তু হ্যাঁ, কেন করবেন এটা? না করার আমি কোনো জানি কারণ না। নেই। এবার আমি একটি দোকানকে জিজ্ঞেসও করেছিলাম, তারা বললো দেখুন, আমি যদি খুব ঝকঝকে দোকান বানিয়ে ফেলি, লোকে আসবে না, লোকে মনে পড়বে আমার প্রচুর বিক্রি, প্রচুর পয়সা হয়ে গেছে, তারা আসবে না। অ্যান্ড মেবি দ্যাট পারসন ওয়াজ রাইট, হতে পারে। এটা আমি লিটারেলি জিজ্ঞেস করেছিলাম, কোনো বানানো গল্প নয়। শুটিংয়ের পরে আমি দোকানটার নামও বলবো। সে বলেছিল যে আমি খুব যদি বানিয়ে ফেলি, লোকে তাহলে আসবে না। দ্যাট ইজ ট্রু, আমি বুঝতে পেরেছি এটা কেন এই প্রশ্নটা, মানে এই ব্যাপারটা হয়েছে, কারণ লোকে অ্যাকচুয়ালি ওইটাকেই গ্লোরিফাই করছে। হ্যাঁ, আমারও মনে হয় যে এটা না ওই নস্টালজিয়াটাই বিক্রি করে তারা। নস্টালজিয়াটাই বিক্রি করছে, মানে বিক্রি করা কিন্তু অন্য কোনো জিনিস নেই। আজকের দিনে একটা প্রপার রেস্টুরেন্ট যে দামে খাবার দেয়, একটা পচা হেরিটেজ দোকানও অলমোস্ট সেই দামে খাবার দেয়। রাইট, মানে আমি যদি ফিশ ফ্রাই ধরি, এখন আমি সেটা এসিতে বসে খেলে ন্যাচারালি তার টাকাটা আমায় দিতে হবে, এটা নিয়ে ফালতু কথা বলে কোনো লাভ নেই, কিন্তু দাম খুব কম নেই। আর সেক্ষেত্রে দোকানটা ঝাঁট দেওয়া হবে না কেন? রাইট। মিষ্টি থেকে পায়ের নখ কেন বেরোবে, এর আমার কাছে কোনো উত্তর নেই। আর এবারে যদি অন্য শহরের তুলনায় যাই, আমরা এই বছর শুটে গেছিলাম হায়দ্রাবাদে। আমি না তোমাকে এই জাস্ট বলতেই যাচ্ছিলাম অন্য শহরের ডিফারেন্সটার জন্য। আমি 2টি শহরের সঙ্গে বলছি, ভারতের মধ্যে, বাইরেটা যাচ্ছি না, বাইরেটা এমনি ভারতের থেকে সস্তা, ওই আলোচনায় ঢুকছি না। আমরা হায়দ্রাবাদ শুটে গেছিলাম। কলকাতায় একটা অ্যাভারেজ ভালো দোকানে মাটন বিরিয়ানি কত দাম? ভালো দোকানে, মানে ভালো দোকানে 5টা দোকানের মধ্যে বাবা, শুধু প্রায় 500 টাকার, 400 টাকা, 480, 450, 480, আমি ধরে নিচ্ছি 400 টাকা গিয়ে খেলে, 400 টাকা। তাতে 1 পিস মাটন, একটি আলু, ডিম থাকে না কিছু একটা হয়, একজনের মতো ভাত হয়, রাইট, মেরে কেটে 1.5 জন খেতে পারে, কারেক্ট। হায়দ্রাবাদের সেরা বিরিয়ানির দোকান হচ্ছে বাবরচি, বলা হয় এই মুহূর্তে হায়দ্রাবাদের লোকাল লোকরা বলে সেরা। সেখানে একটা জাম্বো বিরিয়ানি আমরা খেয়েছিলাম, 700 টাকা দাম। ঠিক আছে, শুনে বেশি লাগছে, 700 টাকার বিরিয়ানি আমরা 4 জন খেয়ে শেষ করতে পারিনি। ছোট ছোট মাংসের পিস অন্তত 20 থেকে 25টা ছিল।
তার মানে কোনটা দামি? এবং আমি বলছি বাওয়ার্চি ইজ আ প্রপার রেস্টুরেন্ট, মানে 400 সিটার একটা রেস্টুরেন্ট, মানে প্রপার অ্যাজ ইন প্রপার রেস্টুরেন্ট। হ্যাঁ, তো তাহলে দামটাও সেখানে বেশি হওয়ার কথা। দ্বিতীয়ত আমি আবার হায়দ্রাবাদই ফেরত যাচ্ছি। এখানে রাস্তার ধারে যে কোনো ঝুপসে ভাঁড়ের চা 10 টাকা, 7 টাকার থেকে 12 টাকার মধ্যে ভ্যারি করে। আমার যেখানে অফিস সেক্টর 5-এ মাটির কাপে দিলে ছোটোটা বাচ্চাটা 7 টাকা, আমার 3 চুমুক হয়, 6 চুমুকের চাটা 12 টাকা নেয়। হায়দ্রাবাদে আমার শুটেও ছিল একটা প্রপার দোকান যেখানে কাঁচের চিনেমাটির কাপ ডিশে দিচ্ছে, চায়ের দাম 15 টাকা, ওপরে মালাই ভাসিয়ে দিলে 25 টাকা। তাহলে সেটা কেন হবে? এটা আমার একটা বিরাট প্রশ্ন। আমি জানি না কেন হবে, আমার কাছে কোনো উত্তর নেই। আরেকটা শহর কোনটা বলছিলে যেখানে যার কীরকম বললো? গোয়া। সাপোজেডলি কস্টলি, হ্যাঁ, সাপোজেডলি কস্টলি। থাকা তো ছেড়ে দিলাম, আমরা যে বাংলোটায় আমরা নিজেরা ছিলাম, একটা ব্র্যান্ড প্রমোশনে গেছিলাম, সেই হোটেলটা আলাদা। আদারওয়াইজ আমরা যে বাংলোটায় ছিলাম তার ভাড়া ছিল 3,500 টাকা, 3 রুম বাংলো উইথ আ সুইমিং পুল। খাবার ব্যাপারে আচ্ছা, গোয়ার খাবারের দাম কিন্তু মোটামুটি কলকাতার সমান, ককটেলের দাম একটু বেশি। আচ্ছা, লুচি 3টে বড় লুচি তরকারি দিয়ে 30 টাকা গোয়ায় আমি খেয়েছি, প্রপার দোকানে বসে খাওয়া। 30 টাকা 3টে বড় লুচি, মানে পুরি ময়দার লুচি। আমি দোকানের নামটা ভুলে যাচ্ছি, আমার এপিসোড বা ব্লগ দেখে বলতে হবে। এবং নাম করা দোকান বেশ, মানে দিনে অন্তত 500,000 লোক খাচ্ছে। আচ্ছা, এই রকম। এখানে একটা অ্যাভারেজ পাড়ার ছোটো দোকানে কচুরির দাম 12 টাকা কলকাতায়, অন অ্যান অ্যাভারেজ। হয়তো ফুলবাগানে বেশি, এদিকে কম, কিছু একটা ওই 10-12 টাকাই পড়ে। মানে আর একটু তরকারি চাইলে মনে হয় তার বোধহয় সম্পত্তি লিখে দিতে বলছি, এরকম একটা কিছু মনে হয়। কিন্তু ওখানে তরকারি রিপিট করছে এই। আচ্ছা, এখানে নর্থ বেঙ্গলে যে হোমস্টেগুলি আছে, অন অ্যান অ্যাভারেজ তুমি দেখবে পার হেড পার ডে ভাড়া 1200 থেকে 1500 একদম অন অ্যান অ্যাভারেজ। একদম। তার মানে 3 জন থাকলে 4,500 থেকে 5,000 টাকা। সকালে খাবার দেয় 1 প্যাকেট ম্যাগি, দুপুরে ডিম ভাত ডাল স্কোয়াশের তরকারি, সন্ধ্যেবেলা বাঁধাকপির মোমো, রাত্রিবেলা 3 পিস করে চিকেন, রুটি, ডাল। একদম রাইট। গত বছর 2024-এ পুজোর সময় আমি, আমার স্ত্রী, ছেলে, আমার এক বন্ধু, তার পরিবার, আমরা বেড়াতে যাই মানালিতে। ঘর ভাড়া 2,000 টাকা, প্রপার জায়গায় ঘর, উইথ হিটেড ব্ল্যাঙ্কেট অ্যান্ড এভরিথিং। এবং খাবার প্যাকেজ পার হেড পার ডে 600 টাকা। তার মানে করলো 600 3 1800, এখানে 2 4800, সরি 3800। তার মধ্যে খাবার দিচ্ছে, রুটিতে ঘি মাখিয়ে দিচ্ছে, ভোরে পনির দিচ্ছে, সকালবেলায় যা বলবো তাই বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি অবভিয়াসলি ওখানে গিয়ে ধরো বেকন বা সসেজ চাই না, কিন্তু কাইন্ড অফ আলু পরোটা যে কটা চাই, অমলেট 2-3টে ডিমের টোস্ট। হ্যাঁ, তাকে বলছে আপনি স্যার আমায় আগের দিন বলে দেবেন। And that is justified. পাহাড়ে এটা জাস্টিফাইড, হ্যাঁ, জাস্টিফাইড যে আপনি আগের দিন রাতে বলবেন, পরের দিন সকালে কি খাবেন। কারেক্ট। আলুর পরোটায় মাখন দিয়ে দিচ্ছে, তাহলে কেন? এবার আমি টাকা দিচ্ছি, আমি জানতেই চাই না তোমায় কতদূর থেকে মাল আনতে হচ্ছে, কী করতে হচ্ছে। ইটস নট মাই বিজনেস। আমি যে জায়গাটার কথা বলছি সেটা মানালির থেকে 1 ঘন্টা দূরে, সেঠান, শিশু, এইসব জায়গাগুলো। অথচ পারসেপশন হলো যে ওখানে বেশি কস্টলি। আচ্ছা, মুম্বাই সাপোজেডলি কস্টলিয়েস্ট সিটি, হ্যাঁ হ্যাঁ, রাইট। তুমি এতবার যাও, খেয়াল করে দেখবে একটা আন্ডা পাওয়ের দাম মুম্বাইতে 18 থেকে 20 টাকা, রাইট। একটা পাও, একটা ডিম। কলকাতায় একটা ডিম টোস্টের দাম আমি রোজ খাই 25 টাকা। তাহলে কেন? ডিম টোস্টের দাম আমি এক সময় যখন খেতাম, আমি বলছি আজ থেকে, এখন 25 টাকা। আমি মানে সপ্তাহে 4 দিন খাই। হ্যাঁ, আমি 15 টাকায় সুন্দর খেতাম, এখন 25 টাকা। একটা কোয়ার্টার ব্রেড, একটা ডিম 25 টাকা স্ট্রেট কলকাতার বাজারে। 25 টাকা হয়েছে না? 25 টাকা। আন্ডা পাও মুম্বাইতে এখনও 18 থেকে 20 টাকা। লোকাল দোকান ভেজে যা দিয়ে দেয়, নর্মাল যা হয় তাই। হ্যাঁ, মুম্বাইতে থাকার খরচা বেশি, কিন্তু ইনকামও বেশি। ইকোনমি বেটার, সব দিক দিয়ে ইকোনমি বেটার। যদি তুমি কাজ ঠিকঠাক করতে পারো তাহলে মুম্বাইতে অনেক টাকা ইউ ক্যান, প্রচুর টাকা, সিরিয়াস টাকা। মানে কলকাতার অনুযায়ী সেটা মানে ইয়েতেই আসে না, মানে তুলনা দিয়ে আসে না। তো তোমার এই কলকাতার ওভারঅল যা অবস্থা, আমরা টাকা পছন্দ করি না। হ্যাঁ, এটা কেন বলো তো, কি প্রবলেম জানি না, সে বলা খুব টাকার এত টাকা নিয়ে তো সমস্যা কেন? টাকা খুব খারাপ জিনিস।
আর যে রোজগার করছে সে তো আরো পাজি। হ্যাঁ বাপরে বাপ, খুব খারাপ জিনিস এটা। এটা সত্যি কোনো কারণ জানা নেই। আমার মনে হয় এর আগে আমার আরেকটা পডকাস্টেও এই নিয়ে বোধহয় কথা হয়েছিল কিছুটা। দেবাদিত্য চাউম্যান, হ্যাঁ চাউমিন, ওর সঙ্গে একটা কথা হচ্ছিল। হ্যাঁ, এবং চাউম্যান দেখো যথেষ্ট রিজনেবল দামে রিজনেবলি ভালো খাবার দেয়। হ্যাঁ ওইবার ওই খাবারটার যে কোয়ালিটিটা, তার জন্য যে দামটা তারা চায়, যে কোনো আমার মনে হয় কোয়ালিটি অনুযায়ী ওই তুমি যদি অ্যাম্বিয়েন্স, দাম ওই চাও, সার্ভিস, কারেক্ট, তখন লোকের দাম দিতে চায়। হ্যাঁ তুমি যদি দামটা মানে কারণে চাও, ওই যে রিজনেবল কথাটা বললে, রিজনেবলি, আমি বলছি না ওটা মানে সেরা চাইনিজ, না না না, হ্যাঁ। রিজনেবলি গুড, রিজনেবলি গুড অ্যাম্বিয়েন্স। কলকাতায় সেরা চাইনিজ কোথায় পাওয়া যায় তোমার মতে? খুব সাবজেক্টিভ, তোমার ডিপেন্ড মতে, করছে পকেটে কত আছে। তোমার মতে? মেনল্যান্ড চায়না খুব ভালো, চাউম্যান খুব ভালো, টেরিটি বাজারের টুংনাম আমার খুব পছন্দের জায়গা। টুংনাম, আর একটু দূরে গেলে সেইবুই ভালো, ও খুব ডাইসি ব্যাপারটা। আর চায়নাটাউন? চায়নাটাউনে কিছু নেই আর, সেলফি তোলা ছাড়া কিছু নেই। চায়নাটাউন আর ওই পোদ্দারকোটের চাইনিজ ব্রেকফাস্ট সেলফি জোন হয়ে গেছে, অফিসিয়াল সেলফি জোন ঘোষণা করে দিতে পারে। মানে আমি এককালে ট্যাংরায় যেতাম সস্তার চাইনিজ খেতে, আর নিজের বোতল বগল দাবা করে নিয়ে গিয়ে ভেতরে একটা কভার চার্জ দিয়ে খাওয়া যেত, সেই জন্যই যেতাম। এখন যা দাম করে দিয়েছে তো খুব, মানে বেশিরভাগ জায়গায়, কিছু জায়গায় সস্তা আছে, বেশিরভাগ জায়গায় খুব ডিফিকাল্ট। তবে চাইনিজ ব্রেকফাস্টটা খুব ভালো ট্যাংরায় এখন, ডেফিনেটলি ভালো। আচ্ছা, এখন ট্যাংরায় চাইনিজ ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে? মানে হ্যাঁ, ওই সিঙ্গারা চাও ওয়ানটন দিয়ে ওই সবগুলো করে, ওটা ভালো অনেস্টলি। আর সকালে আরেকটা ব্রেকফাস্টের যে পয়েন্ট ছিল টিরিটি বাজার, ওটা তো সেলফি জোন হয়ে গেছে, অফিসিয়াল সেলফি জোন ঘোষণা করে দিতে পারে। ওটাও একই অবস্থা? না, ওটা তো গেছে, মানে লোকে টিকিট কেটে ঢুকবে 10 টাকা দিয়ে, সবার সঙ্গে সেলফি টেলফি তুলে বাড়ি চলে যাবে। আমি তোমায় বলি, আমি গেছিলাম একবার, আমাকে একজন নিয়ে গেছে, অনেক শুনেছি, নিয়ে গেছে সকালে। আমি গিয়ে প্রথম কথা হলো, আমি ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আলাদাই লেভেলে হচ্ছে আমার, মানে আলাদাই লেভেলের ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। আমি বলি এটা কেন এত বিখ্যাত, মানে কি কারণে? কারণ আমি যাতে কোয়ালিটি অফ ফুড তো ছেড়ে দাও, ওটা ঢুকছি না। হ্যাঁ, আর তারপরে অ্যাম্বিয়েন্স, কেন আমি ভ্যাটের পাশে কেন খাবো? এক্স্যাক্টলি, ওটা কি, ওটা নোংরা একটা জায়গা, একটা কিরকম, আমি তো বুঝলাম না কেন ওটা এত পপুলার, লোকে এত কথা বলে। সিমিলারলি উইথ সুফি আর নিহারি, একটা লোক কেন খাবে ওই দাম দিয়ে? আমি এটাও এবং ওই সময় গিয়ে ভোরবেলা, হ্যাঁ, মানে ওটা একটা অ্যাডভেঞ্চার হিসেবে ধরে নিলাম, ঠিক আছে, তার বেশি কিছু নয়। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবই যায়। হ্যাঁ, তার বেশি কিছু না, ওই একদিন সবাই গাড়ি বাড়ি করে বাইক নিয়ে হু হু করতে করতে গেলাম, ঠিক আছে, ওই অবধি ঠিক আছে, তার বেশি কিছু না। শীতকালে গিয়ে নিহারি খাওয়াটা, ওটা একটা কি বলবো, টু ডু লিস্টের মতো রাখে লোকে। হ্যাঁ, ওই অবধি, মানে একবার আমরা সবাই প্রেম করি, একবার নিহারি খাই শীতে, ওরকম একটা কেস আর কি। একটা কথা বলো, সেটা হলো ধরো এখনও তো কলকাতার ফুড ব্লগিং বা কলকাতার ফুড ভিডিওজের মধ্যে দেখা যায় যে স্পেসিফিক কিছু খাবারের ব্যাপারেই খুব বেশি লোকজন, বিরিয়ানি হলো তার মধ্যে সবচেয়ে বেশি, একদম বিরিয়ানি। কলকাতা বিরিয়ানি নিয়ে এত অবসেসড কেন বলো তো? পকেট ফ্রেন্ডলি বলে, 90 টাকায় খানিকটা ভাত, খানিকটা মাংস, খানিকটা আলু, খেতে ভালো, পাপবোধ আছে, এমন আর কোন খাবার আছে? একটা ঝুপসে ডিম ভাত আজকের দিনে 40 টাকা, মানে আমার সেক্টর 5 অফিসের সামনের দোকানগুলো আমি বলছি। মাছ ভাত 80 থেকে 90 টাকা, চিকেন মিল 100 টাকা। তো সেক্ষেত্রে আমি একটা বিরিয়ানি পাচ্ছি, মাংস পাচ্ছি, বিরিয়ানি টাইপস একটা ফ্লেভার আসছে, লোকে কেন খাবে না? কিন্তু ধরো এই যে 90 টাকা, 100 টাকা, 120 টাকার বিরিয়ানিগুলো, এগুলো তো মানে টেস্ট তো নেই। ওই টাকায় যত টেস্ট হয় ততখানি টেস্ট আছে, সেটা নিয়ে লোকের এই কারণেই অবসেশন। আমার নিজের ইমোশন কানেক্ট করে ফেলে নাকি লোকজন? হতে পারে, এখন বলা মুশকিল, আমি তো জানি না। মানে আরসালানেও তো ভালোই ভিড় দেখি, কিন্তু এরকম রাস্তায় রাস্তায় প্রত্যেক গলির মোড়ে লাল সালুর বিরিয়ানি আমি তো আগে দেখিনি কখনো জীবনে। আমার নিজের মনে হয় যদি একটা চিকেন রোলের দাম 60 টাকা হয় আর একটা চিকেন বিরিয়ানির দাম 80 টাকা হয়, সেক্ষেত্রে চিকেন বিরিয়ানি খেলে ডিনার হয়ে যায়। এই একটা মডেল হতে পারে। এবং লিটারেলি আমরা দেখেছি বিরিয়ানির ভিডিওতে বা বিরিয়ানির ক্লিপসে ভিউজ অনেক বেশি হয়। মানে আমরা যদি সে সুশি নিয়ে কোনো এপিসোড করি বা ডিমসাম বা ডাম্পলিং নিয়ে করি, ভিউ হবে না। সেখানে যদি আমি ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে করি, কিংবা চাইনিজেই বলছি, মানে আমি যদি ধরো মাটন রান বা কাবাব নিয়ে এপিসোড করি, ভিজাভিজ মাটন বিরিয়ানি নিয়ে করি, বিরিয়ানির ভিউ বেশি। সুশি ডাম্পলিংয়ের থেকে চাউমিন চিল্লি চিকেনের ভিউজ বেশি,
আর চিল্লি চিকেনে যদি ওপরে একটু শশা পেঁয়াজ ছড়ানো হবে তার ভিউ তো চূড়ান্ত হবে, মানে এটা নিয়ে তো কোনো কথা নেই। এটা মানে ডেটা তাই বলছে। যেটা তাই বলছে। এই যে ধরো এত রকমের খাবার আছে সারা পশ্চিমবঙ্গে, যেগুলো ধরো প্রান্তিক খাবার, যেগুলো ধরো আদিবাসী খাবার, একদম। যেগুলো ধরো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেকনিক আছে ফুডের, এইসব নিয়ে কাজ করে না কেন লোকে? বা তুমি কি করার কথা ভেবেছো বা করেছো? আমরা অনেকগুলো করে দেখেছি। ধরো তার মধ্যে উদাহরণ হচ্ছে, আমরা খুব রিসেন্টলি গেছিলাম মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে আমরা শেহেরওয়ালি কুইজিন বলে একটি বস্তু দেখিয়েছিলাম, যেটা হচ্ছে ভেজিটেরিয়ান ফাইন ডাইনিং কুইজিন। গুজরাটি একদল জৈন খাবার এবং প্রচণ্ড কস্টলি, খুব ভয়ঙ্কর ভিউজ একটা হয়নি। তার আগের এপিসোডেই আমরা মাংস, বিরিয়ানি এইসব দেখিয়েছি, প্রচুর ভিউ হয়েছে। 1, 2 আমরা কাঁকড়া ঝোল যখন দেখিয়েছিলাম সেখানে আমরা গেঁড়ি, গুগলি, মহুয়া, হাড়িয়া এইসব দেখিয়েছিলাম। হাতি ঘোড়া কিছু ভিউজ হয়নি, যেটা যাওয়া উচিত ছিল বা যেটা এক্সপেকটেশন ছিল। যখন সুন্দরবন দেখিয়েছি তখন র্যাদার দ্যান লঞ্চে করে গিয়ে ইলিশ মাছ খান বা চিংড়ি মাছ খান, নিয়ে অশ্লীলভাবে চিংড়ি মাছ দোলানো, তার থেকে আমরা দেখিয়েছিলাম লোকাল কী কী মাছ চলে। নামগুলো ভুলে গেছি, আমায় দেখে বলতে হবে। তার ভিউজ কিন্তু যায়নি। মানে আমরা সেই জিনিসের ভিডিওই দেখতে পছন্দ করি যেগুলো আমরা রোজ খাই। এর মানে হচ্ছে এইটা, এর মধ্যে কোনো দোষ নেই, কোনো রাগ দুঃখ কিছু নেই। আমরা যেটা রোজ রেগুলারলি খাই বা আমাদের হাতের সামনে থাকে, আমরা সেই ভিডিওটাই দেখতে পছন্দ করি, অন্য কিছু আমরা দেখতে চাই না। আর রেসিপি ভিডিও তো সবসময় চলে, দেখি আমি সবসময় চলে। এবং তার একটা বড় কারণ হচ্ছে যে নাম্বার অফ ভিউজ কেন বেশি হয়, একটা বিরাট কারণ। ধরো একজনকেও রেসিপিটা চালিয়ে রান্না করতে বসলেন, কোনো একটা সময় তার রেসিপিটা শেষ হয়ে যাবে, রান্না কিন্তু শেষ হবে না, তাকে ভিডিওটা আবার দেখতে হবে। এবং এইভাবে একই রান্নার সময় ভিডিওর মাল্টিপল ভিউজ হয়। রাইট, বোঝাতে পারছি? মানে একটা ভিডিও ধরো 10 মিনিট 15 মিনিট ভিডিও হবে, কিন্তু রান্নাটা তো তাড়াতাড়ি হবে না, চিকেনটা তো 15 মিনিটে হবে না। ঠিক। তখন তিনি আরেকবার স্কিপ করে দেবেন, রিফ্রেশ করে দেবেন, আর একটা হিট কাউন্ট বেড়ে গেল, ফলে তার ভিউ সবসময় বেশি হয়। এটা তো, আর ইটিং ভিডিওস প্রচুর ভিউ হয়। এইটা কেন হয় বলো তো? মানে তাহলে কি মানে মনে হয় যে কেউ একটা কাউকে একটা খেতে দেখলে আমারও পেট ভরে মনে হয়? হ্যাঁ, ওরকম কিছু একটা হয়। মানে একজন লোক মানে 5 কিলো বিরিয়ানি, তার মধ্যে 20খানা ডিম, তার মধ্যে 30খানা লেগ পিস নিয়ে মারামারি করছেন, সেটা প্রচুর ভিউ হয়। এইটার ক্রিঞ্জ, এবং তারা হয়তো খায়ও না, হ্যাঁ, তারা নিয়ে ফেলে দেয়, কিন্তু ভিউজ তো প্রচুর হয়। আচ্ছা, তুমি যে এই যে এত জায়গায় যাও যে ধরো খেতে, তো খাবারের তো একটা পোর্শনের ব্যাপার থাকে, তো তোমার তো অতটা খেতে নিশ্চয়ই পারো না। অত তো কেউই খেতে পারে না। প্রথমত আমরা, আমাদের সঙ্গে যারা থাকে ম্যাক্সিমাম খাবারটা তারাই খায়। দ্বিতীয়ত অনেক খাবারই শ্যুট হয়ে গেলে ফেরত চলে যায়, যেগুলো আমরা এঁটো করি না, ফেরত চলে যায়। মানে অত খাবার খেলে তো মরে যাবে একটা লোক। আর আমার তো আর মানে 20 বছর বয়স নেই যে মানে লোহা খেয়ে হজম করে দেবো, তো মরে যাবো জাস্ট। সঙ্গে যারা থাকে 2-3 জন তারা খেয়ে নেয়। আর আমাদের একটা ফুডকায় নিয়ম হচ্ছে, যে প্রথমবার আসে তাকে গাঁতিয়ে খাওয়ানো হয়, কারণ পুরনো পাপিগুলো শিখে যায়, ফলে তাদের খাওয়ানো খুব ডিফিকাল্ট। নতুন যে আসে তাকে মুরগি বানিয়ে প্রচুর খাওয়ানো হয়। এটা তো আমাদের একটা র্যাগিংয়ের পর্যায়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, মানে খেতেই হবে, না খেলে পেমেন্ট পাবে না। আচ্ছা, বাহ, এরকম একটা ডিল চলে। খুবই ভালো। তোমার ভবিষ্যৎ নিয়ে প্রায় আমরা অনেকটা সব কিছুই কথা বললাম। ভবিষ্যৎ নিয়ে মানে বাংলা ফুড ব্লগিং, ফুড ভিডিওস, এই ফুড রিলেটেড ভিডিওসের ভবিষ্যৎ নিয়ে তোমার কি মনে হয় যে কোন দিকে যেতে চলেছে ব্যাপারটা? আমার পার্সোনালি মনে হয় লোকজন বেসিক্স, যেটা ক্লাসিক স্টোরি টেলিং, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে খাবার দেখা বা রান্না, সেখানেই থাকবে। ক্রিঞ্জ একটা সময় উঠেছিল, আবার একটা সময় চলেও যাবে, এটা আমার নিজের বিশ্বাস। তো লোকে আলটিমেটলি মানে সেটাই থেকে যায় যেটার কোনো একটা বেস আছে, সে 2-3টে জনরাতেই হয়, এটা আমার বিশ্বাস। হয় একটা লোক ব্লগটা দেখে বলবে আমি এখানে যাব, এই খাবো, যেটা ফুডকায় আমরা প্রথম দিকে করতাম, এখনও কিছু কিছু সময় করি। নয় স্টোরি টেলিংয়ে থাকবে, যে সে আমি নিহারি খাবো, নিহারির গল্পটা কী হলো, ওর আমি রান্না শিখবো। এর বাইরে কিন্তু হয় না, মানে লং রানে আমার বিশ্বাস থাকবে না। হ্যাঁ, আর আমার আরেকটা জিনিস মনে হয়, সেটা তুমিও বলছিলে, সেটা হলো যারা দুম করে ভাইরাল হয়ে যায়, দুম করে চলে যায়, কারণ তাদের না একটা, আমার মনে হয় তাদের মধ্যে একটা
চলে আসে, মানে আমি এরকম প্রচুর মানুষকে দেখেছি যারা হঠাৎ করে বিরাট নিজেদের সেলিব্রিটি ভাবা শুরু করে। গড সিনড্রোম। হ্যাঁ, এবং সেটা কিন্তু আসলে এটা একটা কি বলতো, এটা একটা আজকের দিনে দাঁড়িয়ে তাদের আমার মনে দোষ হয়- নয়। হ্যাঁ, তাদের দোষ নয়। তারা অ্যাসেস করে উঠতে পারে না যে তারা ঠিক কতটা, কারণ মানে রাস্তাঘাটে তার সঙ্গে সেলফি তুলতে সিনেমার সবাই। ডায়লগ ছিল না যে মেঘলা দিনে সানগ্লাস পরে সেলফি তুলতে সবার ভাল লাগে, এটা একদম মানে আর অটোগ্রাফ দিতে সবার ভাল লাগে, হ্যাঁ। এটা হার্ড রিয়ালিটি। কারোর খারাপ লাগে না। আজকে তোমার বা আমার কেউ যখন এসে কথা বলেন যে দাদা আমি ফুটকা দেখি বা দাদা আমি সন্দেশ টিভি দেখি বা কিছু একটা করি, কারোর খারাপ লাগে আরে না। দারুণ লাগে, খুবই ভালো এবং লাগে। এটা স্বাভাবিক, আমরা এটার জন্যই হয়তো কাজটা করছি, ঠিক, এটা তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু ধরো তুমি যদি সেটাকে নিয়ে পারফর্মার চায় লোকে তার পারফরমেন্সটা দেখুক। 100%, তুমি যদি সেটাকে নিয়ে, তোমার যদি মনে হয় সেটাকে নিয়ে তোমার যদি ওই এয়ারটা চলে আসে তোমার মধ্যে, তাহলে শেষ। ওখানে তোমার তো আর চলার থাকলো না কিছু। এটা আমাকে মিরি শিখিয়েছে। মানে আমি অনেক ক্ষেত্রেই জীবনে ওকে গুরু বলে মানি, এটাতেও মানি যে কোনো একদিন এটা থাকবে না, এটা খুব স্বাভাবিক। যতদিন আছে সেটাকে সম্মান জানিয়ে এনজয় করা ভালো। কোনো একদিন খুব স্বাভাবিক থাকবে না। ডিপেন্ড করছে তুমি না থাকাটাকে রাজেশ খান্নার মতো নাও না অমিতাভ বচ্চনের মতো নাও, মানে দ্যাট ডিপেন্ডস। কারেক্ট, একদম পারফেক্ট এন্ড নোট দিয়ে দিলে একটা তুমি, যে আমরা সেটাকে রাজেশ খান্নার মতো নেবো না, অমিতাভ বচ্চনের মতো নেবো, যাই না। বাট আপনারা এই ভিডিওটাকে কি কোন মানে পুষ্পার মতো নিলেন না দিওয়ারের অমিতাভ বচ্চনের মতো নিলেন, যাই না। বাট যেটাই মনে হলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং কীরকম লাগলো। আমার মনে হয় এরকম ডিটেল বা একটুখানি আরেকটু লেয়ার চেঞ্জ করে একটা জায়গায় গেলাম আমরা ফুড নিয়ে কথা বলা। আমরা এই ব্যাপারগুলোই কথা বলি, এই ব্যাপার, এবং এটা খুব ভালো লাগলো আজকে। হ্যাঁ, আমারও দারুণ লাগলো, কারণ আমরা খুব একটা কি বলবো, কথা তো ফুড ব্লগিং নিয়ে অনেকে অনেক সবসময় বলি, বলো, তুমিও বলো, তোমারও অনেক বলে। কথা শুনেছি। বাট এটা একটা অন্যরকম কনভারসেশন হলো, এবং আই হোপ যে আপনারা যেটা এক্সপেক্ট করে সোল কানেকশন পডকাস্ট দেখতে আসেন, সন্দেশ টিভিতে আসেন, সেই এক্সপেকটেশন আপনাদের ফুলফিলড হয়েছে। আপনারা যারা দেখলেন তাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর কামিং, খুবই ভালো লাগলো, দারুণ লাগলো। হোপফুলি আবার কোনো একটা সময় কোনো এক সময় দেখা হবে, কোনো এক সময় ফুডকার এপিসোডে এসো, আমরা প্রপার ভালো বিরিয়ানি খাওয়াবো। একদম আচ্ছা, এই প্রমিসটা কিন্তু অন ক্যামেরা করলো, সুতরাং রাখতেই হবে, কিছু করার নেই। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ রাইট। টাটা।